আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জৈব রসায়নের 3 নাম্বার পর্বে। 3 নাম্বার পর্বে আমরা ঠিক তার পরের টপিকগুলো পড়বো, আগের ক্লাসে যা যা পড়ছি তার পরের টপিকগুলো। সো পরের টপিকে আমাদের কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখো আমাদের পরের টপিকে একটু দেখো যে আগের ক্লাসে আমরা বিকারক পর্যন্ত শেষ করছিলাম। পরের টপিকে 6 নাম্বার থেকে আমাদের SN1 SN2 অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হাকেল তত্ত্ব এগুলো পড়তে হবে, তারপরে বেনজিন টলুইন এগুলো আছে। দেখো এরপরে আমরা যদি দেখি অ্যালকাইল হ্যালাইড বলে একটা টপিক আছে, আসলে SN1 SN2 অ্যালকাইল হ্যালাইডের ভিতরে পড়ে। SN1 SN2 কে আমরা অ্যালকাইল হ্যালাইডের ভিতরে ফেলতে পারি অথবা বিক্রিয়ার মেকানিজম পার্টে ফেলতে পারি। যেহেতু আমরা বন্ধন বিভাজন ও বিকারক এই পার্টটা পড়ছি, এই পার্টটা তোমার মোটামুটি মেকানিজম পার্টে পড়ে। এই পার্টের ভিতরে তুমি আবার হচ্ছে সংযোজন, প্রতিস্থাপন, তারপরে এই টাইপের যে মানে অপসারণ, এই টাইপের যে সমস্ত বিক্রিয়ার নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো আমরা যেহেতু পড়ি, সো আমরা চাইলে এই পার্টেও SN1 SN2 পড়তে পারি, আবার অ্যালকাইল হ্যালাইডের ভিতরেও পড়তে পারি। তো আমি এই জায়গাতে রাখছি কারণ হচ্ছে এই জায়গাতে সবচেয়ে বেশি এমসিকিউ হাবগুলো আমি রাখছি। যেমন ধরো বন্ধন বিভাজন বিকারক এই জায়গা থেকে প্রচুর এমসিকিউ আসে, এই জন্য এই জায়গায় আমি SN1 SN2 আলাদা করে রেখে দিছি, যাতে এই জায়গা থেকে এমসিকিউ আসলে তুমি এই জায়গা থেকে আইডেন্টিফাই করে নিতে পারো। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইডের ভিতরে যে আমরা আর SN1 SN2 পড়বো না। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা SN1 SN2 সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করি। প্রথমে আসো SN1 এইটা নিয়ে পড়াশোনা করব। কোনটা নিয়ে? SN1 নিয়ে। সো SN1 নিয়ে যখন পড়াশোনা করব, SN1 এই 1 নিয়ে সবসময় মাথায় রাখবা, যখনই 1 আসবে, 1 কেন আসবে, SN1 কেন বলতেছি, আর SN1 SN2 বিক্রিয়া কখন হয় ওইটা আগে বলি। SN1 SN2 বিক্রিয়া কখন হয়? দেখো আমরা যদি কখনো অ্যালকাইল হ্যালাইড RX এইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার বিক্রিয়া করি, অ্যালকাইল হ্যালাইড RX এইটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার বিক্রিয়া করি, তাহলে ব্যাপারটা যেটা ঘটে, এই অ্যালকাইল হ্যালাইড RX এর ভিতরে একটু খেয়াল করলে দেখবা X আমার মাইনাস হয় আর R আমার প্লাস হয়। কেন? কারণ X হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, আর এদিকে সোডিয়াম আমার প্লাস হয়, OH হচ্ছে মাইনাস হয়। এই যে OH মাইনাস এখানে যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম আর X মিলে হচ্ছে আমার সোডিয়াম X তৈরি করে, আর এই যে OH মাইনাস R এর সাথে যখন বসবে তখন ROH তৈরি করে, ROH তৈরি করে। তো খেয়াল করো এখানে আসলে কি ঘটলো, এখানে আসলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলো। তো আমরা এখানে বিকারক হিসেবে OH কে পাইছি। OH দেখো OH নিজে মাইনাস, OH যদি নিজে মাইনাস হয় তাহলে এ আকর্ষণ করে প্লাসকে, আকর্ষণ করে কাকে? প্লাসকে। সো আকর্ষণ যদি প্লাসকে করে তাহলে সে নিজে মাইনাস, আকর্ষণ করছে কাকে? প্লাসকে। তাহলে সেই প্লাসটা মানে কি? নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে। তাহলে আসলে এটা নিউক্লিয়াস আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আসলে নিউক্লিয়াস আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করে প্রতিস্থাপন করে। তো এই নিউক্লিয়াস আকর্ষী প্রতিস্থাপন বলতে SN বুঝাই, এনতে নিউক্লিয়ার, এসতে সাবস্টিটিউশন, তাহলে নিউক্লিয়ার আকর্ষী প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। সো এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। খেয়াল করো 1 এবং 2 দুইটার ভিতরে পার্থক্য কি? যখন তুমি SN1 যাবা তখন একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, একটি বিক্রিয়কের ঘনমাত্রা তার উপর নির্ভরশীল, এটা আমাদের মাথায় রাখতে হবে। একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, সেই একটি বিক্রিয়কের ঘনমাত্রা কোনটা? এইটার ক্ষেত্রে শুধুমাত্র RX অ্যালকাইল হ্যালাইড এইটার ঘনমাত্রার উপর নির্ভরশীল। SN2 যখন, তখন দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন এটা কোনটা কোনটা? দুইটা মানে আমাদের RX এর উপরেও নির্ভরশীল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা নিয়েছিলাম এটার উপরেও নির্ভরশীল। তাহলে SN1 এর ক্ষেত্রে বিক্রিয়ক একটা, SN2 এর ক্ষেত্রে বিক্রিয়ক দুইটা। এবার খেয়াল করো SN1 যখন আমি করতেছি তখন আমার একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই না? এবার তুমি মাথায় রাখবা SN1 কে সবসময় এভাবে মাথায় রাখবা, আমরা যেহেতু অ্যাডমিশন ক্লাস করতেছি আমরা ট্রিকের মাধ্যমে টু দা পয়েন্টে MCQ সলভ করব, মানে যা যা আমাদের পরীক্ষায় আসবে তাই সলভ করব। মাথায় রাখবা SN1 এর ক্ষেত্রে মাথায় রাখবা SN1 না SN13। ভাইয়া বলবা 13 কেন? 13 মানে হচ্ছে 1,3, মানে SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়। মাথায় রাখবো SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়, অর্থাৎ যখন আমি SN1 এর বিক্রিয়া করব তখন অ্যালকাইল হ্যালাইড হবে 3 ডিগ্রি। মানে ধরো আমরা একটা ক্লোরিন নিছি, ক্লোরিনের পাশের কার্বন আছে, এই কার্বনে আমাদের 3টা হাত আছে,
এদিকে একটা আর, এদিকে একটা আর, এদিকে একটা আর, এটাকে বলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এইটাতে সবচেয়ে বেশি বিক্রিয়া দিবে কে? SN1। এটাতে সবচেয়ে বেশি বিক্রিয়া দিবে কে? SN1। এবং SN1 এর ক্ষেত্রে আমরা যখন SN1 নিব তখন তার জন্য তোমার সবচেয়ে বেশি বিক্রিয়া বা সক্রিয়তার ক্রম হবে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি বা মিথাইল অ্যালকাইল হ্যালাইড। সো 3 2 1 এইটা পাবো আমি কি? SN1 এর ক্ষেত্রে। SN1 এর ক্ষেত্রে আমি সবসময় এরকম পাবো। সো মিথাইল অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড এটা। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর মিথাইল ক্লোরাইড এরকম পাবো হচ্ছে আমি SN1 এর ক্ষেত্রে। তাহলে SN13 মাথায় থাকে জানো, SN13। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যখন আমি SN13 নিলাম তাহলে আমি SN1 এর ক্ষেত্রে বৈশিষ্ট্য কি কি পাইলাম? ভাইয়া বৈশিষ্ট্য পাইলাম SN1 এর ক্ষেত্রে বৈশিষ্ট্য পাইলাম SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়। SN1 যখন আমি নিচ্ছি তখন আমি পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়। অ্যালকাইল হ্যালাইডে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া দিচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবো, সবচেয়ে বেশি বিক্রিয়া দিচ্ছে। তারপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যখন সবচেয়ে বেশি বিক্রিয়া দিচ্ছে তখন একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। বিক্রিয়াটা কি ঘটবে দেখো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যখন বিক্রিয়া দিবে তখন বিক্রিয়াটা কি ঘটবে? বিক্রিয়াটা ঘটবে হচ্ছে এই জায়গায় কার্বন যেটা আছে এখানে ক্লোরিন আছে, এদিকে একটা আর আছে, এদিকে একটা আর আছে, এদিকে একটা আর আছে। প্রথম ধাপে ধীর গতির ধাপ, এটা হচ্ছে ধীর গতির ধাপ, ধীর গতিতে, অত্যন্ত ধীর গতিতে প্রথম ধাপে তোমার এই জায়গায় যে কার্বনটা আছে কার্বনের 3 হাতে 3টা আর আছে, এইটা প্লাস আয়নে রূপান্তর হবে আর ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হবে। তার মানে প্রথম ধাপে এটা ভেঙে একটা প্লাস একটা মাইনাসে রূপান্তর হবে। 2 নাম্বার ধাপে আমরা যে প্লাস আয়নটা পাবো, এই প্লাস আয়ন এর সাথে হাইড্রক্সিল মাইনাস আয়ন যোগ হয়ে যে পরবর্তীতে একত্রিত হয়ে বসে যাবে। পরবর্তীতে একত্রিত হয়ে যখন বসবে তখন খেয়াল করো এই জায়গায় যখন বসছে তখন OH যোগ হয়ে এই যে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। এইটা হচ্ছে দ্রুত ঘটে। তাহলে প্রথম ধাপ ধীর গতি, দ্বিতীয় ধাপ দ্রুত হয়। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি নাম্বার 1 পয়েন্ট হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। নাম্বার 2 হচ্ছে 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। ঠিক আছে, তাহলে SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। বুঝতে পারছো? SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। এবং এখানে আরেকটা পয়েন্ট খেয়াল করো, এখানে একটা কি ক্যাটায়ন তৈরি হয় না? এই ক্যাটায়নটাকে বলে কার্বনিয়াম আয়ন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। কি হয়? কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তো এখানে আমরা লিখতে পারবো কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কার্বনিয়াম আয়ন পাচ্ছি। মাথায় থাকবে, কার্বনিয়াম আয়ন পাচ্ছি। সো আমরা এখানে SN1 এর ক্ষেত্রে আমরা কি কি ইনফরমেশন দেখলাম? SN1 বিক্রিয়ার ক্ষেত্রে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটা প্রথম ইনফরমেশন ছিল। SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখলে আমরা SN1 বিক্রিয়া নিব। এবং 2 ধাপে ঘটে, SN1 2 ধাপে ঘটে। প্রথম ধাপ ধীরে সুস্থে হয়, দ্বিতীয় ধাপ দ্রুত। তাহলে 2 ধাপে ঘটে এবং এখানে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। এখানে কি তৈরি হয়? কার্বনিয়াম আয়ন তৈরি হয়। সো খেয়াল করো, এবার SN1 এর পরে যখন আমি এই জায়গাতে SN2 নিব তাহলে SN2 কে আমরা কি বলতে পারবো ভাইয়া? SN2 যখন নিব তখন SN2 কে আমরা বলতে পারবো SN21, মানে আমি এখানে সংখ্যাটা মনে রাখবো 21। SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের চেয়েও ছোট আছে, সেটা কি? সেটা হচ্ছে মিথাইল অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড। এর সাথে হাইড্রক্সিল মাইনাস আয়ন যখন বিক্রিয়া করে তখন এই জায়গাতে আমাদের CH3OH তৈরি হয় এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি হয়, তাই না? তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। SN2 তখন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এইটাতে সবচেয়ে বেশি ঘটে। ওকে, তাহলে এখানে কে তৈরি হচ্ছে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে। ওকে, এটা আমরা মনে রাখলাম। এবার খেয়াল করো, SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ঘটলো। SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটবে।
এক ধাপে ঘটে। এখন এক ধাপে কিভাবে ঘটে ভাই একটু খেয়াল করো, SN2 বিক্রিয়া যখন আমি নিব, SN2 বিক্রিয়া যখন আমি নিব তখন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড যেটা আছে, এখানে ক্লোরিন আছে, এই কার্বন, 3 হাতে 3টা হাইড্রোজেন, 3 হাতে 3টা হাইড্রোজেন। এখানে যখন তুমি OH মাইনাস দিয়ে অ্যাটাক করবা, OH মাইনাস দিয়ে অ্যাটাক করবা, ঘটনা যেটা ঘটবে, এই OH মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন এইদিকে কার্বনের সাথে আমার বন্ধন শুরু করবে, আর এদিক থেকে ক্লোরিন মাইনাস আয়ন বন্ধন ভাঙা শুরু হবে। এটা হচ্ছে মধ্যবর্তী জটিল অবস্থা। এই জটিল অবস্থা পরবর্তীতে পরিবর্তন হয়ে যে ক্লোরিন মাইনাস আয়ন একদমই চলে যাবে, ক্লোরিন মাইনাস আয়ন তোমার একদমই চলে যাবে, যে খেয়াল করো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন তৈরি হবে, আর ওই তোমার হচ্ছে OH মাইনাস আয়ন এখানে যে বসে যাবে। তো খেয়াল করো আমার ক্লোরিন একদম বের হয়ে গেল, ক্লোরিন কি হলো একদম বের হয়ে গেল, আর এই অংশ যে এখানে বসে গেল, বা ক্লোরিন একদম বের হয়ে এই অংশে এই যে একদম বসে গেল, তাহলে এখানে ঘটনা যেটা ঘটলো, এই OH একদিকে যে অ্যাটাক করে তোমার এর যে বেসিক স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারের কাঠামো উল্টায় দিল না। এই জন্য আমরা এখানে বলবো যে 2 ডিগ্রি, খেয়াল করো এখানে আমরা তোমার SN2 বিক্রিয়া যখন আমি নিচ্ছি, SN2 বিক্রিয়া যখন আমি নিচ্ছি তখন আমি আগে যে বৈশিষ্ট্য দুইটা নিছি এই দুইটা বৈশিষ্ট্য ছাড়াও 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি এক ধাপে যখন ঘটতেছে তখন কাঠামো বা জ্যামিতিক কাঠামো উল্টে দেয়, জ্যামিতিক কাঠামো উল্টে দেয়। এখানে কিন্তু কোনো আয়ন সৃষ্টি হয় না, ওখানে যেমন কার্বনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছিল এখানে কিন্তু কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, জ্যামিতিক কাঠামো উল্টে দেয়, ঠিক আছে, জ্যামিতিক কাঠামো উল্টে দেয়। তাহলে এখানে আমরা জ্যামিতিক কাঠামো উল্টে দেয়, এই উল্টে দেয়াকে ওয়াল্ডার ইনভার্সন বলে, ওয়াল্ডার ইনভার্সন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এই যে জ্যামিতিক কাঠামো উল্টে দিল এটাকে বলা হচ্ছে ওয়াল্ডার ইনভার্সন, ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়াল্ডার ইনভার্সন। ওকে, এবার খেয়াল করো আমাদের তোমার যখন আমি SN1 নিছিলাম তখন কার্বনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছিল, এখানে কিন্তু ওটা হচ্ছে না। SN1 যেমন হচ্ছে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল ছিল, এইটা কিন্তু দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। RX প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দুইটা বিক্রিয়ক দুটির ঘনমাত্রার উপরেই নির্ভরশীল, দুটির ঘনমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে, উপর নির্ভরশীল। সো এই জিনিসপত্রগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে SN1 হচ্ছে একটি ঘনমাত্রার উপর নির্ভরশীল, আর এটা হচ্ছে দুইটি ঘনমাত্রার উপর নির্ভরশীল। এবার মাথায় রাখবো যদি ঘনমাত্রা দুইটার উপর নির্ভরশীল হয় এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলবে, এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলা হবে। আর যদি ঘনমাত্রা একটির উপর নির্ভরশীল হয় তাহলে প্রথম যেটা ছিল, যেটা একটির উপর নির্ভরশীল ছিল সেটাকে আমরা প্রথম ক্রমের বিক্রিয়া বলতে পারবো। তার মানে এইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়া, এই কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে যেটা একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল এ হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। আর এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, যেটা দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। সো এই তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাট এমসিকিউ এখান থেকে আসলে কি আসে ভাইয়া? এখান থেকে এমসিকিউ আসে হচ্ছে তোমার যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে বলবে এটি কোন কোন নিয়ম অনুসারে ঘটে। ধরো আমাদের একটা বিক্রিয়া দিয়ে দিল যে CH3Cl তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার তোমাকে বলবে এটি কোন নিয়ম অনুসারে ঘটে। তো ভালো করে খেয়াল করে দেখবা এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, মানে এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধরতে পারি। আমরা জানি SN2 তাই না, SN2 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ঘটে, তার মানে এটা SN2 মেকানিজমে হয়, এটা SN2 মেকানিজমে হয়। এবার যদি আমরা SN1 মেকানিজমে করতে চাই তাহলে ডেফিনেটলি সেটা আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে ক্লোরিন, কার্বন, এবার 3 হাতে 3টা অ্যালকাইল গ্রুপ থাকতে হবে। তাহলে এইটা হলো আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমরা SN1 এই মেকানিজমে করি, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের কাহিনী SN1 ভার্সেস SN2 তে। এই বেসিক কয়েকটা জিনিসপত্র তুমি যদি ধরতে পারো তাহলে যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। যেমন ধরো এখানেই বলছে অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি। আমি বলছি SN1 কে আমি 1,3 পড়বো, মানে SN1 মানেই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া হবে। তাহলে প্রথমে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি, তাই না? এভাবে আসবে। 0 ডিগ্রি মানেই হচ্ছে মিথাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড। তাহলে দেখো 3 ডিগ্রি মানে এই কার্বনের সাথে 3টা মিথাইল গ্রুপ থাকবে, 3টা মিথাইল গ্রুপ আছে।
2 ডিগ্রি মানে কার্বনের সাথে 2টা মিথাইল গ্রুপ থাকবে, 1 ডিগ্রি মানে কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ থাকবে। তাহলে দেখো 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, মানে এ নাম্বার আসে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? তাহলে যা যা শেখাইছি ওটাই আসছে না? দেখো এটা হচ্ছে জিএসটি 21-22 আসছে, SN1 SN2 জিএসটি 21-22 আসছে। তারপর বলছে দেখো কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী মানে এই যে নিউক্লিওফিলিক, প্রতিস্থাপন মানে সাবস্টিটিউশন, তাহলে এটা SN। তাহলে SN বিক্রিয়া কে দেয় ভাইয়া? SN বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড দেয়। আমরা কি দেখছি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? এই যে ইথাইল ক্লোরাইড, যেটা CH3CH2Cl, দ্যাট ইজ ইথাইল ক্লোরাইড। এটা কি? ইথাইল ক্লোরাইড। তাহলে ইথাইল ক্লোরাইড হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, মানে তোমার হচ্ছে নিউক্লিয়ার সাবস্টিটিউশন বিক্রিয়া, এটা দেখায়। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি আশা করি। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো, এরপরে আমরা অ্যালকেন অ্যালকিন এই দুইটা চ্যাপ্টারে প্রবেশ করব। অ্যালকেন অ্যালকিন এই দুইটা চ্যাপ্টারে প্রবেশ করব। সো আমাদের অ্যালকেনে যখন আমরা প্রবেশ করতেছি, অ্যালকেন মানে কি ভাইয়া? অ্যালকেন মানে হচ্ছে ওই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে আমাদের অ্যালকেন। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ভিতরে অ্যালকেন কাকে বলে, তারপরে অ্যালকেনের বেসিক নামকরণ, এগুলো তো আমরা জানি। তারপরে হচ্ছে যে তোমার CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, এটা আমরা জানি না? তারপর একটু লিখে দিই। দেখো অ্যালকেন হচ্ছে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এখন এই অ্যালকেন যেটা আছে এইটার আবার বেশ ধরনের প্রস্তুতি আছে। প্রথম প্রস্তুতি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, তো কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে RCOOH, তার সোডিয়াম লবণ মানে হচ্ছে H কে তুলে দিয়ে যদি আমরা সোডিয়াম বসাই সেটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এইটাকে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে নিই, ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক, তখন এই জায়গাতে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা একত্রিত হয়ে সোডা লাইম হিসেবে কাজ করে। সোডা লাইম মাথায় রাখবা, এটা হচ্ছে সোডা লাইম হিসেবে কাজ করে, এমসিকিউতে আসবে। নিচের কোনটি সোডা লাইম? সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইমের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে এই ক্ষেত্রে কি বলে? সোডা লাইম বলে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোনটি যোগ হয়ে সোডা লাইম তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এবার মাথায় রাখবো যে এখান থেকে বিক্রিয়া কিভাবে করবে। এখান থেকে একটা সোডিয়াম আর এখান থেকে একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম এখানে একত্রিত হয়ে যাবে। এই কার্বন, এই অক্সিজেন, এই অক্সিজেন আর এই অক্সিজেন, তিনটা অক্সিজেন একত্রিত হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। তৈরি করলে এই হাইড্রোজেন সরাসরি এখানে এসে বসে যে RH তৈরি করবে। খেয়াল করে দেখো, এখান থেকে এই যৌগ থেকে একটা কার্বন বাদ হয়ে গেছে, একটা কার্বন বাদ হয়ে গেছে। তো খেয়াল করো, এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া না, ডি মানে হচ্ছে আমাদের বাদ। ডি মানে কি? ডি মানে বাদ। এখানে আমাদের কার্বন বাদ যাচ্ছে। কি যাচ্ছে? কার্বন বাদ যাচ্ছে। ভাই কয়টা কার্বন বাদ যাচ্ছে? একটা কার্বন বাদ যাচ্ছে। কয়টা কার্বন বাদ যাচ্ছে? একটা কার্বন বাদ যাচ্ছে। এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন বাদ যাওয়ার পরে আমরা উৎপাদ কি পাই? আমরা উৎপাদ পাই হচ্ছে অ্যালকেন। তাহলে আমাদের প্রশ্ন আসবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় উৎপাদ কি পাওয়া যায়? উত্তর হচ্ছে অ্যালকেন। মাথায় রাখবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন উৎপাদ পাওয়া যায়। এখন যদি আমি ধরো CH3COONA এইটা নিই এবং এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড এইটা নিই, তাহলে বিক্রিয়া শেষে ভালো করে খেয়াল করে দেখো, সোডিয়াম কার্বনেট পাওয়া যায় এই অংশ থেকে এই অংশ। এখানে একটা হাইড্রোজেন এখানে এসে বসে যে সরাসরি CH4 তৈরি হয় এবং সাথে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তার মানে দেখো, এক কার্বন কম আমরা অ্যালকেন পাইলাম, যেটা হচ্ছে আমাদের মিথেন। ঠিক আছে? সো এই বিক্রিয়া থেকে সরাসরি আমাদের উৎপাদ জিজ্ঞেস করবে, উৎপাদগুলো আমাদের বের করতে পারতে হবে। সরাসরি আমাদের কি জিজ্ঞেস করবে? উৎপাদ জিজ্ঞেস করবে, উৎপাদগুলো আমাদের বের করতে পারতে হবে। সো এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতির ভিতর। পাঁচটা আমরা মাথায় রাখবো। ওকে, আচ্ছা গ্রেট। এবার আসো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমাদের অ্যালকেন প্রস্তুতি। প্রথম কথা, যদি আমরা অ্যালকিন নিই, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, তো আমরা এখানে ইথিন নিলাম। একে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করাই, হাইড্রোজেন গ্যাস সংযোজন করাই, এই হাইড্রোজেন সংযোজন ঘটবে হচ্ছে নিকেলের উপস্থিতিতে। সবসময় মাথায় রাখবো, নিকেল হচ্ছে অবস্থানন্তর ধাতু যেটা আমাদের প্রভাবক হিসেবে কাজ করে। নিকেলের উপস্থিতিতে
150 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন হয়ে এই কার্বন কার্বন ডাবল বন্ডের পাই বন্ধন ভেঙে যায় এদিকে একটা হাত খুলে এদিকে একটা হাত খুলে, দুইটা হাত খুলে যে CH3 বন্ড CH3 তৈরি হয়। এখান থেকে দেখো আমরা অ্যালকিন থেকে আমরা কি করলাম, অ্যালকেন তৈরি করে ফেললাম। এখন যদি আমরা অ্যালকাইন নিই CH ট্রিপল বন্ড CH, এর সাথে হাইড্রোজেন সংযোজন করি, সেম ভাবে এটা নিকেলের উপস্থিতিতে 150 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার হাইড্রোজেন সংযোজন হবে। এই বিক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পাই বন্ধন আছে। সো পাই বন্ধন যদি থাকে, সেই পাই বন্ধনকে ভেঙে ফেলে দুই ধাপে এ আবার অ্যালকেনে রূপান্তর হবে। তাহলে এই বিক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পাই বন্ধন হবে, মানে পাই বন্ধন থাকবে। প্রথম ধাপে একটা পাই বন্ধন ভেঙে দুইটা হাইড্রোজেন যায়, দ্বিতীয় ধাপে আরেকটা পাই বন্ধন ভেঙে আরো দুইটা তোমার হচ্ছে হাইড্রোজেন প্রবেশ করে। সো এভাবে আমরা অ্যালকিন পেয়ে গেলাম, এভাবে আমরা কি পাইলাম, অ্যালকিন পেয়ে গেলাম, এই অ্যালকেন পেয়ে গেলাম। ওকে, বুঝাইতে পারছি? গ্রেট। এবার আসো আমাদের পরবর্তী যে বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতির ভিতর, সেটা হচ্ছে ভাইয়া উডস বিক্রিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, নামধারী বিক্রিয়া। যেহেতু নাম আছে, সো এই বিক্রিয়াতে নাম আছে, যেহেতু এই বিক্রিয়াতে আমাদের নাম মাথায় রাখা লাগবে। আচ্ছা, উডস বিক্রিয়া মাথায় রাখবো, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর উডস বিক্রিয়া সম্পর্কে। তোমার উডস বিক্রিয়া ঘটতে গেলে শুষ্ক ইথার প্রয়োজন হয়, শুষ্ক ইথার প্রয়োজন হয়, শুষ্ক ইথার মাধ্যমের প্রয়োজন হয়, এছাড়া আমার এই বিক্রিয়া ঘটে না। তো আমরা যখন উডস বিক্রিয়া ঘটাবো তখন আমাদের অ্যালকাইল হ্যালাইড লাগবে, এর সাথে আমরা ধাতব সোডিয়াম নিব। ধাতব সোডিয়াম নিলে এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা পর্যাপ্ত পরিমাণ নিব। সো এটা আরো একটা মোল এখানে এসে বসবে। এ যখন বিক্রিয়া করবে তখন দেখো এই জায়গাতে 2 মোল ধাতব সোডিয়াম, একটা মোল ধাতব সোডিয়াম এখান থেকে একটা সোডিয়াম এক্স নিয়ে নিবে, আরেকটা মোল ধাতব সোডিয়াম এখান থেকে একটা সোডিয়াম এক্স নিয়ে নিবে, নিয়ে 2 মোল সোডিয়াম এক্স তৈরি করবে। করার পরে আমাদের এখান থেকে একটা আর এখান থেকে একটা আর থেকে যাবে, দুইটা একত্রিত হয়ে আর উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা ঘটবে হচ্ছে ইথার মিডিয়ামে। এই বিক্রিয়াটা কোথায় ঘটবে? ইথার মাধ্যমে। সো ইথার মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটাতে হবে। কেন? কারণ আমাদের এই যে ধাতব সোডিয়াম আছে, এটা হচ্ছে অত্যন্ত সক্রিয়। এটা বাতাসে যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে বাতাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড গঠন করে ফেলে, যার কারণে আমাদের এই বিক্রিয়াটা বিশুদ্ধভাবে হয় না। এই বিক্রিয়াটা বিশুদ্ধভাবে ঘটানোর জন্য আমরা ইথান নিব, যাতে এই ধাতব সোডিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া না করতে পারে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা ধরো CH3 CH2 CH2 Cl নিলাম, এর সাথে যদি আমরা ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া ঘটাই, ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া ঘটাই, যখনই আমি দেখবো ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া হচ্ছে, তার মানে উডস বিক্রিয়া। তার মানে কি? তার মানে হচ্ছে উডস বিক্রিয়া। খেয়াল করো, উডস বিক্রিয়া হওয়া মানেই এখন কি ঘটনা ঘটবে, এখন কি ঘটনা ঘটবে, এখানে আমার শুষ্ক ইথার থাকবে। সো ইথার মিডিয়ামে যে ঘটনা ঘটবে, এই সোডিয়াম এখান থেকে ক্লোরিন নিয়ে নিবে, নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এটা তো 1 মোল না 2 মোল তৈরি করবে। তার মানে এই অংশটাই আমার 2 মোল পরপর রিপিট হবে, রিপিট হয়ে CH3 CH2 এর সাথে আবারও CH2 CH3। ঠিক আছে? তাহলে 2 মোল থেকে, এটা প্রথম মোল থেকে, এইটা দ্বিতীয় মোল থেকে তোমার তৈরি করতেছে। তার মানে এখানে আমার ভালো করে খেয়াল করলে দেখবা, এখানে আমার ছিল হচ্ছে ইথেন, তাই না? এখানে ছিল আমার ইথেন, বা ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, এটা ছিল আমার ইথাইল ক্লোরাইড। ভাইয়া এই যে ইথাইল ক্লোরাইড ছিল, এটা কয় কার্বন বিশিষ্ট? ক্লোরাইড। এইটা ছিল আমার 2 কার্বন বিশিষ্ট, তাই না? এইটা যখন এখানে এসে তৈরি হচ্ছে তখন আমার ডাবল হয়ে যাচ্ছে না? ডাবল হয়ে গেলে এটা দেখো বিউটেন হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? বিউটেন। তার মানে এখানে কার্বন সংখ্যা যা হয় এখানে তার ডাবল হয়। এই যে কার্বন সংখ্যা যা হয় তার ডাবল এখানে এসে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে উচ্চতর অ্যালকেন প্রস্তুতি। এটাকে কি বলে? উচ্চতর অ্যালকেন প্রস্তুতি। তো খেয়াল করো, আমরা অ্যালকেন প্রস্তুতির 2টা প্রক্রিয়া দেখলাম। একটাতে আমরা কার্বন সংখ্যা কমাইতে পারি, যেটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেখানে আমরা কার্বন সংখ্যা 1 কমাইতে পারি। আমরা দেখলাম কার্বন সংখ্যা একটাতে আমরা কমাইতে পারি, যেখানে আমরা কার্বন সংখ্যা 1 কমাইতে পারি। আর এখানে আমরা দেখতেছি কার্বন সংখ্যা আমরা বাড়াইতে পারি, যেখানে আমরা কার্বন সংখ্যা সবসময় দ্বিগুণ করতে পারি। আগে আমরা যেটা করব, এখানে এসে আমরা তার ডাবল করব। আগে আমরা যেটা করছি এখানে এসে আমরা তার কি করছি? ডাবল করছি। আগে যদি আমরা 1 কার্বন সংখ্যা কমাই, এখানে আমরা কার্বন সংখ্যা দ্বিগুণ করছি, অর্থাৎ 2 থেকে 4, 4 থেকে 6। ব্যাপারটা এরকম, যদি আমি বিক্রিয়ক নিই 3টা তাহলে উৎপাদ হবে 6টা, বিক্রিয়ক নিই 4টা উৎপাদ হবে 8টা, বিক্রিয়ক নিই 5টা উৎপাদ হবে 10টা,
বিক্রিয়ক নিই 2টা, উৎপাদে যে কার্বন সংখ্যা হবে 4টা। এভাবে আমরা কার্বন সংখ্যা কি করব, ডাবল করব। মনে থাকবে কার্বন সংখ্যা কি করব, ডাবল করব। তাহলে এই উডস বিক্রিয়ায় আমি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখালাম প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার আসো ক্লিমেনসন বিজারণ। এইটা থেকে ক্লিমেনসন বিজারণ থেকে একটা কমন প্রশ্ন আসে। কমন প্রশ্নটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ কোন মূলক থেকে কোন মূলক তৈরি করে, মাথায় রাখা লাগবে। ক্লিমেনসন বিজারক কিটোন মূলক থেকে মিথিলিন মূলকে কনভার্ট করে, এটা আমরা মাথায় রাখবো। ক্লিমেনসন বিজারণ মানেই হচ্ছে কিটোন মূলক থেকে মিথিলিন মূলকে কনভার্ট করে, কিটোন মূলক থেকে মিথিলিন মূলকে কনভার্ট করে। তো যখনই তুমি ক্লিমেনসন বিজারণ নিবা তখন সে কিটোন মূলক থেকে মিথিলিন মূলকে কনভার্ট করবে। তো কিটোন মূলক থেকে মিথিলিন মূলকে কনভার্ট করা মানে কি, ধরো আমাদের কাছে CH3 CHO আছে, অ্যালডিহাইড, CH3 CHO অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড কিটোন মানে এটা কার্বনিল মূলক, CO মূলক। তো এইটাকে আমরা যদি ক্লিমেনসন বিজারণ করি, তো ক্লিমেনসন বিজারণ করার জন্য জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এই দুইটা নিতে হবে। এই দুইটার বিক্রিয়ায় পর্যাপ্ত পরিমাণ জায়মান হাইড্রোজেন তৈরি হবে, সে বিজারণ করে এখানে এসে তোমার CH3 বন্ড CH3 এটা তৈরি করবে, অর্থাৎ এই জায়গায় এই অক্সিজেনকে তুলে দিয়ে CH2 মূলকে কনভার্ট করবে। তুমি যদি এই জায়গাতে কিটোন নাও, কিটোন নেওয়া মানে CH3 CO CH3, এইটাকে যদি তুমি বিজারণ করো তাহলে সেম জিনিস, ক্লিমেনসন বিজারণে জিঙ্ক অ্যামালগাম এবং HCl নিবা। জিঙ্ক অ্যামালগাম এবং HCl নিলে এ পরস্পর এই জায়গা থেকে জার্মান হাইড্রোজেন এসে এই অক্সিজেনকে রিপ্লেস করে এখানকার ডাবল বন্ড ভেঙে দিয়ে CH3 CH2 CH3 এইটা তৈরি করবে। এই জায়গায় যে CO মূলক ছিল এই CO মূলককে রিপ্লেস করে CH2 মূলকে রূপান্তর করবে। তাহলে যেখানে CO মূলক ছিল CH2 রিপ্লেস করে CO মূলকে কনভার্ট করে ফেলছে। তাহলে আমরা ক্লিমেনসন বিজারণ এটা সম্পর্কে শুনলেই যেন বলতে পারি CO মূলককে রিপ্লেস করে CH2 তে রূপান্তর হচ্ছে। বেসিক্যালি আমরা অ্যালডিহাইড এবং কিটোন এখান থেকে অ্যালকেন বানাচ্ছি ক্লিমেনসন বিজারণে। বেসিক্যালি আমরা ক্লিমেনসন বিজারণে কি করছি, অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন বানাচ্ছি, এটা যেন আমাদের মাথায় থাকে। ওকে, ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিমেনসন বিজারণ গেল। এরপরে আসে হচ্ছে আমাদের রোজেমন্ড বিজারণ। এরপরে আসে হচ্ছে আমাদের রোজেমন্ড বিজারণ। রোজেমন্ড বিজারণ মানে হচ্ছে আমাদের আংশিক বিজারণ। হ্যাঁ, রোজেমন্ড বিজারণ মানে আমাদের আংশিক বিজারণ। রোজেমন্ড বিজারণ সরাসরি আমাদের অ্যালকেন প্রস্তুত করতে পারে না। রোজেমন্ড বিজারণ কয়েক ধাপে ঘটে। যেমন ধরো আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া নিই, এর সাথে আমরা যদি PCl5 এর বিক্রিয়া ঘটাই বা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে PCl5 এর বিক্রিয়া, এটা ইটসেলফে একটা ইউনিক মেকানিজম ফলো করে। কি মেকানিজম? খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে OH মূলক আছে না, সব সময় O এবং H কে আলাদাভাবে লিখবা। এবার এখানে আমি PCl5 বিক্রিয়া করাচ্ছি না, এর ভিতর থেকে একটা ক্লোরিনকে এখানে লিখো, একটা ক্লোরিনকে এখানে লিখো, তাহলে আর 3টা ক্লোরিন থাকে না যেটা আমার তৈরি করে PCl3, এটাকে আলাদা লিখো। আলাদা লিখলে ভালো করে খেয়াল করো, এইটা একটা উৎপাদ তৈরি করে, এইটা একটা উৎপাদ তৈরি করে, এইটা একটা উৎপাদ তৈরি করে, 3টা উৎপাদ পাই। এর ভিতরে আমাদের বেসিক্যালি RCOOH এর সাথে PCl5 এর বিক্রিয়ায় RCOCl এই উৎপাদটা লাগবে, অ্যাসিড ক্লোরাইড উৎপাদটা লাগবে। তো আমি যখন অ্যাসিড ক্লোরাইড উৎপাদটা নিব RCOCl, এই অ্যাসিড ক্লোরাইড উৎপাদের সাথে আমি যদি হাইড্রোজেন সংযোজন করি প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, আমি যদি এখানে হাইড্রোজেন সংযোজন করি তাহলে এখানে আংশিক বিজারণ ঘটবে। এইটাকে বলা হচ্ছে রোজেমন্ড বিজারণ। এই যে ধাপ, এই ধাপটাকে বলে হচ্ছে রোজেমন্ড বিজারণ। এইটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে রোজেমন্ড বিজারণ। তো এই জায়গায় ঘটনা কি ঘটে ভালো করে খেয়াল করো, এই জায়গাতে আমার যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেন আংশিক বিজারণ ঘটায়। এখান আংশিক বিজারণ বলতে কি বোঝাচ্ছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে HCl গঠন করে, আরেকটা হাইড্রোজেন এখানে এসে বসে যে RCHO গঠন করে। তাহলে দেখো এই যে RCOCl কে বিজারিত করে অ্যালডিহাইডে কনভার্ট করলো না, এই অ্যালডিহাইডে কনভার্ট করাকেই আমরা বলতেছি আংশিক বিজারণ বা রোজেমন্ড বিজারণ। এটা কি ঘটলো? এটা হচ্ছে রোজেমন্ড বিজারণ। তাহলে রোজেমন্ড বিজারণে আমরা হাইড্রোজেন সংযোজন করলাম প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। ঠিক আছে, মাথায় থাকে জানো। এবার খেয়াল করো, এই যে অ্যালডিহাইড নিছি না, এই অ্যালডিহাইডকে আমরা আবার ক্লিমেনসন বিজারণ করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি পারবো। ক্লিমেনসন বিজারণে আমরা যেটা করি, ক্লিমেনসন বিজারণে অ্যালডিহাইডকে আমরা জিঙ্ক অ্যামালগাম এবং ZnHG এবং HCl বা গাঢ় HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করাইলে
CH3 এইটাতে রূপান্তর হয়, এই CHO মূলকটা CH3 তে কনভার্ট হয়ে যায়, তাই না? CHO মূলকটা CH3 তে কনভার্ট হয়ে যায়, তো আর CH3 এটাতে কনভার্ট হয়ে যায়, তার মানে আমরা এখানে অ্যালকেন পাচ্ছি। তার মানে রোজেমন্ড বিজারণ দিয়ে সরাসরি অ্যালকেন প্রস্তুত করা সম্ভব না, রোজেমন্ড বিজারণ দিয়ে সরাসরি অ্যালকেন প্রস্তুত করা সম্ভব না, বাট আমরা 2 বা 3 ধাপে, দেখো একটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ার ধাপ, একটা রোজেমন্ড বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের সরাসরি কি গেল, এইটা হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণের ধাপ। 3টা ধাপে আমরা আবার অ্যালকেনে আসতে পারলাম। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার করতে পারি, চলো এখন আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে এখন আমরা এই অ্যালকেন সম্পর্কিত যে সমস্ত বিক্রিয়াগুলা দেখলাম, এগুলা থেকে কিছু এমসিকিউ সলভ করব। যেমন ধরো প্রথমেই বলছে RCOON, এই RCOON এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা নিয়ে যদি আমরা তাপ দিই, সেই তাপ আমাদের এখানে কি উৎপন্ন করে? আমরা জানি এই সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এর হচ্ছে আমাদের সোডা লাইম। সোডা লাইমে আমাদের কি ঘটবে? সোডা লাইমে কি নিবা? সোডা লাইমে আমাদের এখানে দেখো সোডিয়াম কার্বনেট তৈরি করবে। সোডিয়াম কার্বনেট তৈরি করলে এখান থেকে হাইড্রোজেন সরাসরি এখানে যে বসে RH তৈরি করে, RH তৈরি করলে RH হচ্ছে আমাদের অ্যালকেন। এটা আমরা কি জানি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? এখানে আমরা যখনই সোডা লাইম দেখতে পাবো, এখানে RCOON দেখতে পাবো, আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন সংখ্যা 1 বাদ যায় এবং এখানে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়। এই বেসিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তাহলে যে কোনো সময় যে কোনোটা যদি আসে আমরা পারবো। এরপরে বলছে দেখো কোন বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয়? কার্বনিল মূলক হচ্ছে CO আর মিথিলিন মূলক মানে CH2। তাহলে এটা জানি কোনটা, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণে কি তৈরি হয়? জিঙ্ক অ্যামালগাম ZnHG এবং গাঢ় HCl, এই দুইটা নিয়ে আমরা হচ্ছে ক্লিমেনসন বিজারণ করি। তাহলে আমাদের আনসার আসবে বি নাম্বার, ক্লিমেনসন বিজারণ। ওকে, এবার আসো বলছে RCOR এটা থেকে RCH2R পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন? ভাইয়া এই দেখো জিঙ্ক অ্যামালগাম এবং HCl, জিঙ্ক অ্যামালগাম এবং HCl, কারণ কি? এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণের বিকারকটা কি সেটাও তো আমাদের মনে রাখা লাগবে। এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ না? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই টাইপের নামধারী বিক্রিয়াগুলাই বেসিক্যালি আসে, এই টাইপের ছোট ছোট পরিবর্তনগুলাই তোমার কাছে জানতে চাই। আহামরি এমন কিছু না যেটা তুমি পারবা না, একদম সিম্পল জিনিস তোমার কাছে জানতে চাইবে। এবার বলছে দেখো রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আসছে, শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইড, আমরা শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? ওই যে ভাইয়া শুষ্ক ইথারে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম নিয়ে আবার একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে AR আর AR মিলে আমরা কি অ্যালকেন তৈরি করি, এবং সেই অ্যালকেন কি উচ্চতর অ্যালকেন। তাহলে এটা কি উডস বিক্রিয়া না? উডস বিক্রিয়ার কিন্তু আবার দুইটা প্রকারভেদ আছে, আরেকটা আছে উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়া কেমন হবে? বেনজিনের উপরে যদি আমরা আয়োডিন নিই, সাথে আমরা সোডিয়াম নিই, আর এখানে আমরা অ্যালকাইল তোমার আয়োডাইড নিই, বা এখানে ধরো হচ্ছে মিথাইল আয়োডাইড নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই আয়োডিন আর এই আয়োডিনকে সোডিয়াম অপসারণ করে সোডিয়াম আয়োডাইড তৈরি করে, আর এই মিথাইল মূলক বেনজিনের উপর বসে যে এখানে আমরা টলুইন তৈরি করতে পারি। এই যে বিক্রিয়া বেনজিনের সাথে যে বিক্রিয়াটা করলাম একদম সেম উডসের প্রক্রিয়ায়, উডসের মেথডে বেনজিনের সাথে যেটা করলাম এটাকে বলে উডস ফিটিক বিক্রিয়া। মানে মেথড উডসের মতো মেথড, বাট আমরা তৈরি করছি কি বেনজিনের সাথে, এই জন্য এটাকে বলছে উডস ফিটিক বিক্রিয়া। তো উডসের আবার দুই প্রকার, একটা হচ্ছে নরমাল উডস, একটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের অ্যালকেন পার্টটা থেকে আমাদের এগুলো পড়লেই হচ্ছে, অ্যালকেন পার্টটা থেকে আমাদের এগুলো পড়লেই এনাফ। ওকে গ্রেট। এরপরে চলো আমরা অ্যালকিন দেখি। তো অ্যালকিন তো আমরা জানি, তাই না? অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যাদের থাকবে তারা হচ্ছে অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটা হচ্ছে অ্যালকিন, এবং অ্যালকিনের বেসিক সংকেত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের বেসিক সংকেত হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের বেসিক সংকেত। এবার অ্যালকিন তৈরি করার বিভিন্ন টাইপের বিক্রিয়ার ভিতরে প্রথম হচ্ছে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। এর মানে কি? আমরা যদি কখনো অ্যালকোহল নিই, খেয়াল করো অ্যালকোহল মানে কি? CH3 CH2 তারপরে হচ্ছে OH, এটা হচ্ছে ধরো আমাদের অ্যালকোহল বা ইথানল। এইটার প্রভাবকীয় নিরোধন মানে হচ্ছে যে কোনো একটা প্রভাবকের উপস্থিতিতে তাপ দিয়ে পানি অপসারণ করা। নিরোধন মানে হচ্ছে পানি অপসারণ করা। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এইটার উপস্থিতিতে যদি আমরা হিট দিই তাহলে এখান থেকে OH আর এখান থেকে H
দুইটা মিলে পানি অপসারণ হয়ে যায়, পানি অপসারণ হয়ে যায়, এখান থেকে দেখো CH2 ডাবল বন্ড CH2 তৈরি হয়, তার মানে দেখো আমরা অ্যালকিন প্রস্তুত করে ফেলছি, কার্বন কার্বন ডাবল বন্ড মানে অ্যালকিন। সেম ভাবে আমরা তোমার অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদনে আমরা CH2 ডাবল বন্ড CH2 বন্ড OH এটা নিতে পারি। এইটা নেয়ার পরে খেয়াল করো, এইটা নেয়ার পরে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট দিই, ভাইয়া সালফিউরিক অ্যাসিডও আমরা জানি হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে। এইটা কি? এইটা হচ্ছে আমাদের নিরোধক হিসেবে কাজ করে। এখানে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা নিছিলাম এটাও আমাদের কিন্তু নিরোধক হিসেবে কাজ করছিল, তাই না? তাহলে নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক হিসেবে কাজ করলে এখানকার OH আর এখানকার H দুইটা মিলে পানি অপসারিত হয়। পানি অপসারিত হলে দেখো একটার সাথে এইটা ডাবল বন্ড তৈরি করে, তাহলে আমরা CH3 CH ডাবল বন্ড CH2 এইটা পাচ্ছি, CH3 CH ডাবল বন্ড CH2 এটা পাচ্ছি। এইটা পাইলে এইটা থেকে আমরা এখান থেকে দেখো এটা থেকে আমরা মোটামুটি অ্যালকিন পেয়ে গেলাম। তাহলে যদি আমাদের অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন থেকে প্রশ্ন আসে আমরা পারবো না, তাহলে আমরা অ্যালকিন প্রস্তুতি দেখো অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন থেকে করতে পারলাম। দুইটার ক্ষেত্রে আমরা নিরোধন করছি, পানি অপসারণ করছি দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে, মাথায় রাখবা দুইটাই কিন্তু আমাদের পানি অপসারণ করতে সাহায্য করে। ওকে, এবার খেয়াল করো আমরা পরবর্তীতে বলতেছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন এইটা কেমনে হবে খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন এটা তৈরি করতে হবে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, হ্যাঁ অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন এটা প্রস্তুত করতে গেলে আমাদের এখানে অ্যালকাইল হ্যালাইড নেওয়া লাগবে। যেমন ধরো হচ্ছে আমরা CH3 CH2 অ্যালকাইল হ্যালাইডের এখানে হ্যালাইড নিলাম, X নিলাম। এখন এইটার সাথে যদি আমরা সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই এবং সেটা যদি আমরা অ্যালকোহলিক মিডিয়ামে নিই, খেয়াল করো অ্যালকোহলিক মিডিয়ামে নিই, তো অ্যালকোহলিক মিডিয়ামে নিলে এই সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে অপসারণ বিক্রিয়া ঘটায়। অপসারণ বিক্রিয়া কিভাবে? এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এই OH এখান থেকে খেয়াল করো এখান থেকে হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করে। তো দুইটা মিলে যদি পানি অপসারণ করে তাহলে এই অ্যালকাইল হ্যালাইড থেকে এখন আমাদের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হবে। ডাবল বন্ড তৈরি হলে CH3 CH ডাবল বন্ড CH2 CH3 CH ডাবল বন্ড CH2, তার মানে এখানে খেয়াল করো এখানে আমরা অ্যালকিন পেয়ে গেলাম। এখানে কি পাইলাম? অ্যালকিন পেয়ে গেলাম। আবার দেখি CH3 CH2 বন্ড Cl, এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যখন নিছি, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে এখানে এই অ্যালকোহলীয় দেখার সাথে সাথে মাথায় রাখবা এ কি করবে, এ হচ্ছে আমার অপসারণ বিক্রিয়া ঘটাবে। অপসারণ বিক্রিয়া মানে এখান থেকে অপসারণ ঘটবে, সো Cl ও অপসারণ ঘটবে, আবার এখানে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনের সাথে এই OH মিলে পানি অপসারণ ঘটাবে, সো টোটালটা এখান থেকে অপসারণ ঘটায় চলে যাবে। বুঝতে পারছো? সো তার মানে আমরা দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাচ্ছি। আচ্ছা আজান দিচ্ছে, আজানের ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপরে আমরা আবার ক্লাস শুরু করব। চলো আমরা আজানের পরে বাকি টপিকগুলো দেখা শুরু করি। সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি অ্যালকিনের দুই টাইপের প্রস্তুতির পরে খেয়াল করো অ্যালকাইন থেকে অ্যালকিন, এই পার্টটা দেখো, এই পার্টটা খুব ইন্টারেস্টিং। অ্যালকাইন থেকে অ্যালকিন কথাটার মানে কি? আমাদের কাছে অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। এখন এইটা থেকে আমাদের বানাতে হবে হচ্ছে অ্যালকিন, মানে কি CH2 ডাবল বন্ড CH2। ভাইয়া এই যে আমরা ট্রিপল বন্ড থেকে দ্বিবন্ধন বানাবো, আমরা যদি এখানে হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন সংযোজন করলে তো নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যতক্ষণ পাই বন্ধন থাকবে ততক্ষণ ভাঙা শুরু করবে, যতক্ষণ পাই বন্ধন থাকবে ততক্ষণ ভাঙা শুরু করবে। সো ব্যাপারটা হচ্ছে এই সংযোজন ঘটায় হচ্ছে প্যালাডিয়াম পিডি কি করে? সংযোজন ঘটায়। তো এই সংযোজন প্যালাডিয়ামের উপস্থিতিতে বা নিকেলের উপস্থিতিতে ঘটতে থাকলে একদম ঘটতে ঘটতে সিঙ্গেল বন্ডন পর্যন্ত চলে যায়। তখন আমরা কি করি? এইটাকে এক ধাপে থামাই দেওয়ার জন্য এখানে বেরিয়াম সালফেট ব্যবহার করি। এই যে আমরা এখানে বেরিয়াম সালফেট ব্যবহার করলাম, বেরিয়াম সালফেট এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করে, প্রভাবক
বিষ হিসেবে কাজ করে, প্রভাবক বিষ। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির বিক্রিয়াকে এক ধাপে থামাই দেয়া। কয় ধাপে? এক ধাপে। তাহলে এখানে যে কথাগুলো আমি তোমাকে বললাম এগুলো মাথায় রাখবা, এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। মানে বিশেষ করে প্রভাবক বিষ কোনটি, নিচের কোনটি প্রভাবক বিষ? বেরিয়াম সালফেটের কাজ কি? এক ধাপে থামাই দেয়া। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কোন বিক্রিয়ায় ব্যবহার করা হয়? এই বিক্রিয়াটা দিয়ে এই অংশটাই তোমার লিখতে বলবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এইবার আসো অ্যালকেনের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাইজেফ নীতি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাইজেফ নীতি। সো এখন আমরা সাইজেফ নীতি দেখব। ওকে ভাই, সাইজেফ নীতি পড়তে যে তোমাকে প্রথমত দুইটা ট্রিক্স মাথায় রাখা লাগবে। দুইটা ট্রিক্স মাথায় রাখা লাগবে। দুইটা ট্রিক্স কি? আমরা যদি কখনো অ্যালকাইল হ্যালাইড নিই, অ্যালকাইল হ্যালাইড নিই, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি আমরা অ্যালকোহলিক মিডিয়ামে ঘটাই, অ্যালকোহলিক মিডিয়ামে ঘটাইলে এখানে আমাদের অপসারণ বিক্রিয়া ঘটে। অপসারণ বিক্রিয়া ঘটে। আমরা যখনই অ্যালকোহলিক মিডিয়ামে এই বিক্রিয়া ঘটাবো তখন অপসারণ বিক্রিয়া ঘটবে। আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি আমরা অ্যাকুয়াস মিডিয়ামে ঘটাই, মানে জলীয় মাধ্যম বা পানির ভিতরে ঘটাই, তখন আমাদের এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। কি ঘটবে? প্রতিস্থাপন বিক্রিয়া। সো খেয়াল করো, একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, মাথায় রাখবা। তো খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক মিডিয়ামে হয় তাহলে অপসারণ, যদি অ্যাকুয়াস মিডিয়ামে হয় তাহলে প্রতিস্থাপন। অ্যালকোহলিক অপসারণ, অ্যাকুয়াস প্রতিস্থাপন। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা ধরো আমরা সাইজেফ শিখবো, আমরা সাইজেফ শিখবো, ডেফিনেটলি আমরা সাইজেফ খুব ভালো করে শিখবো। সাইজেফ শেখার আগে এইটা আমাদের ভালো করে বোঝা লাগবে। যেমন ধরো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, CH3 CH2, ধরো এখানে আমাদের Cl আছে, এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম। যদি আমরা এখানে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই তখন এই পটাশিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই OH, খেয়াল করো, এই OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যে আমার পানি তৈরি করবে। পানি তৈরি করার ফলে এই জায়গার যে CH2 আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। দুইটা হাইড্রোজেনকে ফুলফিল করার জন্য এখানে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে। দ্যাট মিন্স আমরা এখানে অ্যালকিন পাবো। এখানে আমরা কি পাবো? এখানে আমরা অ্যালকিন পাবো। এখানে আমরা অ্যালকিন পাবো। তার মানে খেয়াল করো, আমরা যখন অপসারণ বিক্রিয়া করতেছি, অপসারণ বিক্রিয়ায় আমরা বেসিক্যালি অ্যালকিন তৈরি করি। কি করি? অ্যালকিন তৈরি করি। তাহলে দেখো আমাদের বিক্রিয়ার ট্রিক্স কি? আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে নিব তখন আমরা অপসারণ বিক্রিয়া করব। অপসারণ বিক্রিয়ায় আমরা অ্যালকিন পাবো। কি পাবো? অ্যালকিন পাবো। এবার সেম জায়গায় আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেম জায়গায় আমরা যদি CH3 CH2 CH3 CH2 Cl এইটাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মিডিয়ামে নিই, অ্যাকুয়াস মানে কি? পানি। পানি, অ্যাকুয়াস কি? পানি বা জল, জলীয় মাধ্যমে নেই, তখন এইটা অপসারণ না করে প্রতিস্থাপন করে। কিভাবে? এই পটাশিয়াম আর এই ক্লোরিন মিলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে। এখন আর পানি অপসারিত হয় না, এই OH সরাসরি এখানে বসে যে CH3 CH2 OH আসে, অর্থাৎ এখন আমাদের এখানে অ্যালকোহল তৈরি হয়। তাহলে আগে আমরা কি করছি? অ্যালকিন তৈরি করছি। এখন আমরা অ্যালকোহল পাইছি। কি পাইছি ভাইয়া? অ্যালকোহল পাইছি। তাহলে আগে আমরা অ্যালকিন পেয়েছিলাম, এখন আমরা অ্যালকোহল পাইছি। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হইছে, এই প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকোহল এইটা আসে। প্রতিস্থাপন বিক্রিয়ায় কি আসে? অ্যালকোহল আসে। তাহলে দেখো সাইজেফ নীতি এই জায়গায় খাটবে, ঠিক আছে? এই জায়গায় কিভাবে খাটবে খেয়াল করো। আমরা যখন এইরকম বিক্রিয়া করতেছি, এই যে অপসারণ বিক্রিয়া ঘটালাম না, এরকম অপসারণ বিক্রিয়া ঘটাচ্ছি, অপসারণ বিক্রিয়ার আবার বেশ কিছু টাইপ আছে। অপসারণ বিক্রিয়ার আবার বেশ কিছু টাইপ আছে। যেমন ধরো আমরা নর্মাল যদি এরকম একটা অ্যালকাইল হ্যালাইড নিই, এই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে CH3 CH2 CH2 Cl, এই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অপসারণ ঘটাই তখন খেয়াল করলে দেখবা এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এই ক্লোরিন চলে গেছে। এখন আমাদের কাছে একটাই অপশন আছে, আরেকটা হাইড্রোজেন নেয়ার। এই অপশনটা যদি থাকে, এখান থেকে হাইড্রোজেন নিয়ে পানি তৈরি হয়। বিক্রিয়ক উৎপাদ হয় কিভাবে? CH3
CH3 CH ডাবল বন্ড CH2 এইভাবে আমাদের বিক্রিয়ক উৎপন্ন হয়, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গা থেকে আমরা উৎপাদ পাচ্ছি। সো এই জায়গায় খেয়াল করলে দেখবা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করতে পারছি। সাইজেফ নীতি তখন খাটবে, সাইজেফ নীতি তখন খাটবে যখন আমরা এই জায়গায় এই অপসারণ বিক্রিয়ায় ঘটাবো, ঠিক আছে, অপসারণ বিক্রিয়ায় ঘটাবো, বাট অপসারণ একটু দেখো, সাইজেফ নীতি তখন খাটবে আমাদের যখন আমরা অপসারণ ঘটাবো, বাট সেই অপসারণ হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলে, 2 ডিগ্রি অ্যালকোহল, এইটাতে আমাদের অপসারণ ঘটবে, আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই দুই জায়গায় যখন আমাদের অপসারণ ঘটবে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল, এই দুই জায়গাতে যদি আমাদের অপসারণ ঘটে, তখন আমরা কি পাবো, সাইজেফ নীতি হবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, 2 ডিগ্রি ROH, এইটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে 2 ডিগ্রি RH, এই দুইটার ক্ষেত্রে আমাদের সাইজেফ ঘটবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, ভাইয়া 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে কি বোঝায়? খেয়াল করো, ধরো আমাদের CH3 CH2, খেয়াল করো CH3 CH2, এবার ধরো CH বন্ড CH3 আছে, আর এখানে একটা ক্লোরিন আছে, এইটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? এই অ্যালকাইল হ্যালাইড যেই কার্বনে আছে সেই কার্বনের দুই হাতে দুইটা আর আছে, দুই হাতে দুইটা আর থাকলে এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবং দেখো এই যে মাঝখানে যেই জায়গায় আমাদের মূলক আছে, মূলক ক্লোরাইড আছে, ক্লোরাইডের এই কার্বনের দুই হাত দেখো অপ্রতিসম, এদিকে একটা বেশি এদিকে একটা কম। এর সাথে যদি আমি এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে নিই, তাহলে আমার এখানে উৎপাদ ঘটবে দুইটা, এখানে আমাদের উৎপাদ তৈরি হবে কয়টা? উৎপাদ তৈরি হবে দুইটা, একটা হবে হচ্ছে প্রধান উৎপাদ বা মুখ্য উৎপাদ, আর একটা হবে গৌণ উৎপাদ, ঠিক আছে, গৌণ উৎপাদটা বা সহকারী উৎপাদ। তো খেয়াল করো, প্রধান উৎপাদ কোনটা তৈরি করবে? সবসময় মাথায় রাখবা, সাইজেফ নীতির এই পার্টটা বলে হচ্ছে গরিবকে গরিব বানাও। আমি এভাবে বলি, হ্যাঁ আমি এভাবে বলি, কি বলে? গরিবকে গরিব বানাও, এভাবে লিখবে। আর একটু পরে তোমার তেলা মাথায় তেল দেওয়া পড়বো। এখন গরিবকে গরিব বানাও, এভাবে আমার মনে থাকে ভালো, গরিব বানাও, আমি এই জন্য এটাকে এভাবে লিখি, গরিবকে গরিব বানাও। তাই গরিবকে গরিব বানাও মানে কি? খেয়াল করো, এখন অপসারণ, অ্যালকোহলিক যেহেতু নিছি, তাহলে অপসারণ ঘটবে এই ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেনের, এই ক্লোরিনের সাথে কার? একটা হাইড্রোজেনের। কারণ কি, এই ক্লোরিন আর এই পটাশিয়াম মিলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখন আমাদের এই জায়গায় যে OH আছে, এই OH একটা হাইড্রোজেন নিবে। এখন হাইড্রোজেনটা নিবে কোন জায়গা থেকে? তার হাতে দুইটা অপশন আছে, এই কার্বনের এদিকেও আলফা কার্বন, এদিকেও আলফা কার্বন, এদিক থেকেও নিতে পারে, এদিক থেকেও নিতে পারে। বাট আমরা বলছি যে এই জায়গা থেকে যখন সে অপসারণ করবে, করার সময় গরিবকে গরিব বানাবে। গরিবকে গরিব বানানো মানে কি? যেদিকে কম আছে সেদিক থেকে নিবে। তো দেখো এই দিকে আমার হাইড্রোজেন কম আছে, তাহলে এদিক থেকে নিবে। এদিক থেকে নিয়ে যদি আমার পানি তৈরি করে, তখন আমার যেটা হবে, এদিক থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এইটা CH বন্ড CH তৈরি হবে। তাহলে আমরা এখানে যৌগটা পাবো CH3 CH ডাবল বন্ড CH বন্ড, আমরা পাবো হচ্ছে CH3। এই হচ্ছে আমাদের টোটাল যৌগটা। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল যৌগটা। তাহলে এইটা আমরা পাইলাম, এই যে যৌগটা আমরা পাইলাম, এটা হচ্ছে আমরা যে গরিবকে গরিব বানাও থিওরিতে পাইলাম। এই উৎপাদ হচ্ছে টোটাল 80%। এই উৎপাদ কত? টোটাল 80%। তাহলে বাকি 20% কি হবে? বাকি 20% উল্টা হবে। এমন না যে এদিক থেকে একদমই নিবে না, 20% নিবে। কিরকম? এই জায়গা থেকে হাইড্রোজেন নিলে উৎপাদটা তৈরি হয় এরকম, খেয়াল করো, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এইরকম উৎপাদ যেটা আছে এইটা তৈরি হবে হচ্ছে আমাদের 20%। এটা কত? এটা তৈরি হবে 20%। তো তাহলে সাইজেফ বলতেছে যে গরিবকে গরিব বানাও থিওরিতে যাও, গরিবকে গরিব বানাও থিওরিতে আমার এভাবে উৎপাদ তৈরি করো। তাহলে আলফা কার্বনের দিকে তাকাবো, আলফা কার্বন দেখো, এই আমার মূলকের পাশে যেই আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে সেখান থেকে অপসারণ করো। তাহলে যে আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে ওখান থেকে অপসারণ করতে হবে, বুঝতে পারছো? যে আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে ওখান থেকে অপসারণ করতে হবে। এবার বলবা ভাইয়া তাহলে অ্যালকাইল হ্যালাইডে কি ঘটবে, অ্যালকোহলে কি ঘটবে? ভাইয়া খেয়াল করো, সেম ভাবে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, যেমন ধরো CH3 CH2
CHOH, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে পানি অপসারণ করার জন্য আমার সালফিউরিক অ্যাসিডকে নিরোধক হিসেবে নিতে হবে, দিয়ে এখানে আমরা হিট দিব। হিট দিলে এখান থেকে পানি অপসারণ হবে না। এই পানি অপসারণ হওয়ার সময় এই OH এর সাথে একটা হাইড্রোজেন যাবে। ভাই হাইড্রোজেন কোনটা যাবে? এই আলফা কার্বন থেকে যাবে নাকি এই আলফা কার্বন থেকে যাবে? উত্তর হচ্ছে গরিবকে গরিব বানাও, যেখানে কম আছে সেখান থেকে 80% যাবে। তাহলে কম যেখানে আছে সেখান থেকে নিলে CH ডাবল বন্ড CH বন্ড CH3, তাহলে 80% প্রোডাক্ট এইটা তৈরি হবে। যেখানে কম আছে সেখান থেকে যে এটা উৎপাদন হবে, এমন না যে হবে না, 20% আগের মতো ওটাও কিন্তু তৈরি হবে, বাট 80% এটা। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই দুইটার ক্ষেত্রে আমরা উৎপাদ এভাবে পাই। 2 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটার ক্ষেত্রে আমরা উৎপাদ এভাবে পাই। উদাহরণ হিসেবে দেখি আমরা, এই জায়গায় খেয়াল করো, আমাদের এখানে বলছে কি, CH3 CH2 CH বন্ড OH বন্ড CH3, এই যে যৌগটা এই যৌগটার ক্ষেত্রে যদি আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিই তাহলে কি ঘটবে? যৌগটা দেখো, যৌগটা এরকম CH3 CH2 CHOH বন্ড CH3। এখন এটার সাথে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেওয়া মানে এই OH এর সাথে আরেকটা হাইড্রোজেন যাবে। এখন এদিকে আলফা কার্বনে হাইড্রোজেন বেশি, এদিকে কম, তাহলে যেদিকে কম সেদিক থেকে নিতে হবে। তাহলে এইটা যদি নিয়ে নাও তাহলে এদিক থেকে কমে যে এখানে ডাবল বন্ড হচ্ছে, তাহলে এখানে ডাবল বন্ড করলে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3 এইটা পাবা। এইটা হবে তোমার মেজর প্রোডাক্ট কত পার্সেন্ট? 80%। খেয়াল করে দেখো, এটা মেজর প্রোডাক্ট 80%। তাহলে এইটা হবে আমার মাইনর প্রোডাক্ট, 20% নিবা তুমি এই সাইড থেকে, তাহলে এইটা আমার 20%। তাহলে এ নাম্বার আমার কারেক্ট আনসার। ও ভাইয়া এই জিনিসটার যদি এমন হতো কখনো, আমরা যদি কখনো আইসোপ্রোপাইল অ্যালকোহল নিতাম তখন কি হতো? যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল বলতে আমার কার্বনটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এর ভিতরে মাঝখানের কার্বনে OH আছে। এখান থেকে তুমি যদি অপসারণ করাও, এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন অপসারণ করায় এই সাইডে ডাবল বন্ড হবে। ভাইয়া সেম ভাবে তুমি এই সাইডে ডাবল বন্ড না করায় এই সাইডেও ডাবল বন্ড করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ আইসোপ্রোপাইল অ্যালকোহলে তুমি যেদিকেই নাও না কেন, উভয় সাইডে যেহেতু সমান আছে, যেদিকেই নাও না কেন একই জিনিস আসবে। তো আমাদের এরকম আইসোপ্রোপাইল অ্যালকোহল বা আইসো ক্লোরাইড এরকমও পাবা, আইসোপ্রোপাইল ক্লোরাইড এরকমও পাবা। এখান থেকেও তুমি যখন ক্লোরিন অপসারণ করবা যে কোনো একদিক থেকে নিতে পারবে, এদিক থেকেও নিতে পারবে, এদিক থেকেও নিতে পারবে, কোনো সমস্যা নেই। সাইজেফ নীতি তখনই খাটবে যখন আমার এই মাঝখানের OH এর এক সাইডে বেশি এক সাইডে কম হয়ে যাবে। এক সাইডে বেশি এক সাইডে কম হয়ে গেলে তোমার আলফা কার্বনে একটাতে হাইড্রোজেন সংখ্যা কম আর একটাতে হাইড্রোজেন সংখ্যা বেশি হয়ে যাবে, একটাতে হাইড্রোজেন সংখ্যা কম একটাতে হাইড্রোজেন সংখ্যা বেশি হয়ে যাবে, তখনই আমরা এটা খাটাতে পারবো। ওকে, যেমন ধরো এখানে বলছে হ্যালো অ্যালকেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় আমিষ সৃষ্টি। খেয়াল করো, হ্যালো অ্যালকেন মানে কি? হ্যালো অ্যালকেন মানে RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক বিক্রিয়ায় আমিষ সৃষ্টি মানে কি? এখানে আমি আসবে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন। কারণ কি অ্যালকোহলিক হলেই আমার তোমার অ্যালকিন তৈরি হবে, বা অ্যালকিন তৈরির পর এখানে বলছে আমিষ সৃষ্টি। এবার বলছে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন এর সাথে বিক্রিয়ায় বিউটেন তৈরি করে, আমার নাম কি? তাহলে নিকেলের উপস্থিতিতে এখানে যদি হাইড্রোজেন সংযোজন করে তাহলে এখানে তৈরি হয় বিউটেন। ভাই হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকিন থেকে অ্যালকেন পরিণত হয়, তাহলে এই জায়গা থেকে যদি আমি বিউটেন তৈরি করি CH3 CH2 CH3 বিউটেন তৈরি করি, তাহলে এইটা ছিল কি? এটা ছিল বিউটিন। এটা কি ছিল? এটা ছিল বিউটিন, মানে এটা 4 কার্বন বিশিষ্ট। ভাই তাহলে এখানে কি ছিল? এখানে ছিল 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হলে CH3 CH2 আমিষ সৃষ্টি। এই বিক্রিয়ায় আমিষ সৃষ্টি মানে কি? আমিষ সৃষ্টি মানে এটা বিউটিনই হবে, এটা বিউটিনই হবে। বাট এই বিউটিনটা আবার একটু মাথায় রাখতে হবে, এই বিউটিনটা কেমনে তৈরি হবে? এই বিউটিনটা এখানে বিউটিন 2 একটাই আছে, বিউটিন ভাই একটাই আছে, এজন্য বিউটিন 2ই হবে, অন্য কিছুতে যাইতে পারতেছি না আমরা। কারণ কি? বিউটিন 2 একটাই আছে, বিউটিন 2 যেহেতু একটা, আমরা অন্য কিছুতে যাইতে পারতেছি না, আমরা বিউটিন 2ই নিব। ওকে, এবার বলছে দেখো এই জায়গায় CH3 CHCl CH2 CH3, এই জায়গায় যদি একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাতে আমাদের বলতেছে অ্যালকোহলিক মিডিয়ামে যখন আমরা অপসারণ করব তখন প্রধান উৎপাদ তৈরি করছে এটা। তো প্রধান উৎপাদ তো এটাই হবে, কেননা আমরা যখন দেখতে পাচ্ছি এখানে ক্লোরিন আছে, ক্লোরিন এই জায়গায় থাকলে আমরা আলফা কার্বন থেকে
আলফা কার্বনের যেটাতে হাইড্রোজেন কম আছে সেখান থেকে অপসারণ করব। অ্যালকোহলিক হলেই অপসারণ, তাহলে এখান থেকে আর এখান থেকে যদি অপসারণ করি তাহলে আমার মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে। মাঝখানে ডাবল বন্ড তৈরি হলে এটা হলো প্রধান উৎপাদ। এটা কোন নিয়ম অনুসারে ঘটছে ভাইয়া? সাইজ এফ, একটু আগে পড়ে আসছি, এটা সাইজ এফ। এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আসছে, মানে জাস্ট গতবারই আসছে। তো গতবার আসলে এইটা আমাদের ইম্পর্টেন্ট না, এইটা আমাদের ইম্পর্টেন্ট ভাইয়া। এরপরে আমরা আজকের ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক পড়বো, এটাকে বলা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। এটাকে কি বলা হচ্ছে? ওজনীকরণ বিক্রিয়া। ভালো করে দেখো, ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া খুবই 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 গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এখান থেকে তুমি এমসিকিউ পাবা। তো খেয়াল করো, ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিনের সাথে ওজনীকরণ বিক্রিয়া নিব। তো অ্যালকিনের সাথে ওজনীকরণ বিক্রিয়া করার জন্য প্রথমে আমরা ইথিন নিলাম। ইথিনকে ওজনীকরণ করতে যে আমরা প্রথমে O3 নিব। O3 মানে কি? ওজোন। ভাইয়া O3 বা ওজোন এর উপস্থিতিতে যদি আমরা ওজনীকরণ করতে চাই, ওজনীকরণ করার জন্য আমরা CCl4 দ্রাবক বা CaCl3 দ্রাবক নিব। CCl4 দ্রাবক বা CaCl3 দ্রাবক নিলে প্রথমে আমাদের এখানে ওজোনাইড যৌগ গঠন হয়। ভাইয়া ওজোনাইড যৌগ কিভাবে গঠন হয়? এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না, এটা ভেঙে যায়। ভেঙে যে এই জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধনের এই কার্বন আর এই কার্বন দুইটা পরস্পর বন্ধন গঠন করে। খেয়াল করো, এখানে এই বন্ধনের নিচে একটা অক্সিজেন যায়, এই বন্ধনের নিচে একটা অক্সিজেন যায়, এরা পরস্পর অক্সিজেন অক্সিজেন বন্ধন গঠন করে। তাহলে খেয়াল করো, দুইটা অক্সিজেন চলে গেছে না? এই অক্সিজেনের যেই O3 যে তিনটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন উপরে যে এইভাবে ঘরের ছাদের মতো তৈরি করে, এইটা হলো ওজোনাইড যৌগ। এখন দেখো, বাকি যে কার্বন কার্বনের দুইটা হাত আছে, দুইটা হাতে যারা ছিল তারা নরমালি বসে যাবে। এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল, এগুলা কি হবে? নরমালি বসে যাবে। তাহলে খেয়াল করো, আমরা এখানে কি করলাম? আমরা এই যে অ্যালকিন ছিল, ডাবল বন্ড ছিল, সেইটাকে আমরা O3 ওজোন দিয়ে ওজোনাইড যৌগ গঠন করলাম। এইটাকে বলে হচ্ছে ওজোনাইড যৌগ। এটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে ওজোনাইড। তো এখানে আমরা ওজোনাইড যৌগ গঠন করলাম। তো এই পর্যন্ত বুঝছো কিনা বলো? ওজোনাইড যৌগ গঠন। সো ওজোনাইড যৌগ পর্যন্ত যদি বুঝে থাকো, এরপরে দেখো আমরা পরবর্তী ধাপে যেটা করব, এখানে হাইড্রোলাইসিস করব জিঙ্কের উপস্থিতিতে। কি করব আমরা? আমরা এরপরে হাইড্রোলাইসিস করব, পানি দিব, HOH দিব জিঙ্কের উপস্থিতিতে। ভাই হাইড্রোলাইসিস যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে করি, তাহলে ঘটনা যেটা ঘটবে যে এই জায়গাতে আমাদের এই টোটাল পার্টটা আর এই টোটাল পার্টটা দুইটা আলাদা হয়ে যাবে। মাঝখানে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা আমাদের জিঙ্কের সাথে যে জিঙ্ক অক্সাইড গঠন করবে। আর এই পার্টটা যদি আলাদা হয়ে যায়, তাহলে এই সাইডে যে বন্ডটা আছে না, এটা এই অক্সিজেনকে ছেড়ে এই অক্সিজেনের কাছে আসবে, তাহলে HCHO গঠন করবে। HCHO সেম ভাবে এই বন্ডটা এদিকে চলে আসবে, ফলে HCHO গঠন করবে। HCHO এই দুইটা মিলে দেখো আমাদের এখানে ফাইনাল উৎপাদ তৈরি হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ওজোনাইড বিক্রিয়ার বেসিক ধাপ বা ওজনীকরণের বেসিক ধাপ। সো ওজনীকরণের ধাপগুলা কি কি আরেকবার যদি তোমাকে বলি, প্রথম ধাপে আমরা CH2 ডাবল বন্ড CH2 নিব, তারপর এখানে ওজনীকরণ করব, O3 দিব CCl4 এর উপস্থিতিতে। বিক্রিয়াতে এখানে প্রথমে আমাদের ওজোনাইড একটা কমপ্লেক্স যৌগ গঠন হবে। এই কার্বন দেখো, কার্বন কার্বন ডাবল বন্ডের নিচে একটা কার্বন, এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের এই একটা কার্বন, একটা কার্বন, এই কার্বনের নিচে একটা অক্সিজেন যাবে, এই কার্বনের নিচে একটা অক্সিজেন যাবে, মাঝখানে বন্ড আসবে, উপরে একটা অক্সিজেন যাবে, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড। তো খেয়াল করো, মাঝখানে এই যে অংশটা, এটাকে বলবো ওজোনাইড। এই ওজোনাইড যৌগকে আমরা ভাঙার জন্য জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করব। জিঙ্ক এই মাঝের অক্সিজেন নিয়ে জিঙ্ক অক্সাইড গঠন করবে, আর এইটা আমাদের এইভাবে বন্ড গঠন করে HCHO তৈরি করবে। এখন যদি আমাদের এই যে জিঙ্ক ব্যবহার না হয়, তাহলে কি হবে? জিঙ্ক ব্যবহার না হলে, খেয়াল করো, জিঙ্ক যদি আমরা ব্যবহার না করি, তখন এই যে অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনটা এই পানির সাথে যে H2A2 গঠন করবে, H2O2 গঠন করবে, যেটা আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যে জায়মান অক্সিজেন গঠন করে। এই জায়মান অক্সিজেন আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা আছে HCHO, এইটাকে জারণ ঘটায় HCOH তৈরি করে। তার মানে জিঙ্ক যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের অ্যালডিহাইড পর্যন্ত আমাদের উৎপাদ আসে। তো অ্যালডিহাইড উৎপাদ আসা মানে এখানে কিটোন আসার সম্ভাবনা আছে। তাহলে জিঙ্ক ব্যবহার করলে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা আমাদের উৎপাদ আসে। আর যদি জিঙ্ক ব্যবহার না করি, তাহলে আমাদের উৎপাদ আসবে হচ্ছে অ্যাসিড। জিঙ্ক ব্যবহার না করলে কি উৎপাদ আসবে? জিঙ্ক ব্যবহার না করলে আমাদের উৎপাদ আসবে হচ্ছে অ্যাসিড। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, গ্রেট। এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি,
এরপরে আসো আমরা ওজনীকরণের আরেকটা পার্ট দেখি। ওজনীকরণের আরেকটা পার্ট হচ্ছে খুব সিম্পল। আমরা যদি ওজনীকরণ এরকম করি CH3 C ডাবল বন্ড, খেয়াল করো CH ডাবল বন্ড C, এই সাইডে CH3 এই সাইডে CH3, এই যৌগ এইটার যদি আমরা ওজনীকরণ করি, এইটার ওজনীকরণ করলে কি আসবে? ওজনীকরণের জন্য এখানে আমরা O3 নিব। খেয়াল করো O3 নিলে প্রথম স্টেপে আমাদের ওজোনাইড যৌগ গঠন হবে। ওজোনাইড যৌগ গঠনের জন্য সব সময় এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে না, এর একটা কার্বনকে নিলা, তার নিচে একটা অক্সিজেন দিবা, আরেকটা কার্বন আছে না, এর আরেকটা কার্বন নিবা, তার নিচে অক্সিজেন দিবা, তারপর অক্সিজেন দুইটাকে ব্রিজিং করবা, মাঝখানে বন্ড দিয়ে ব্রিজ করবা, আরেকটা অক্সিজেন এই O3 আরেকটা অক্সিজেনকে উপরে দিয়ে এটা থেকে এটা দিয়ে লিংক করবা, করার পরে এই কার্বনের বাকি হাতগুলা ফিল আপ করবা। এক হাতে হাইড্রোজেন, এক হাতে মিথাইল গ্রুপ আছে, এই হাতে হাইড্রোজেন দিলাম, এই হাতে মিথাইল গ্রুপ আছে। এই কার্বনে দেখো দুই হাতে দুইটা আমরা মিথাইল গ্রুপ পাচ্ছি, দুই হাতে দুইটা মিথাইল গ্রুপ পাচ্ছি। এই যে যৌগটা গঠন হয়েছে এই যৌগটাকে বলে হচ্ছে ওজোনাইড যৌগ। ওজোনাইড যৌগ মধ্যবর্তী কমপ্লেক্স অবস্থা। এখন যদি আমরা এখানে জিঙ্ক ব্যবহার করি এবং H2O2 ব্যবহার করি, H2O ব্যবহার করি, তাহলে ঘটনা যেটা ঘটবে এদিক দিয়ে একটা ভাঙবে আর এদিক দিয়ে একটা ভাঙবে। এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে জিঙ্ক অক্সাইড গঠন করবে, এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে জিঙ্ক অক্সাইড গঠন করবে, আর এই বন্ড ভেঙে যে এর সাথে বন্ড গঠন করবে, গঠন করলে CH3 CHO তৈরি হবে। খেয়াল করো CH3 CHO তৈরি হবে। এই সেম ভাবে এদিকে যে এই যে অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনটা এই হাতটা খুলে যে এদিকে তৈরি করবে, করলে CH3CO CH3 তৈরি হবে। তাহলে খেয়াল করো কি তৈরি হবে, CH3 C ডাবল বন্ড O CH3। তাহলে এই জায়গায় যদি খেয়াল করো একটা আমরা অ্যালডিহাইড পাইলাম, একটা আমরা কিটোন পাইলাম। তাহলে এইটা আমরা অ্যালডিহাইড পাইলাম আর এইটা আমরা পাইলাম হচ্ছে কিটোন। তাহলে একটা হচ্ছে অ্যালডিহাইড আরেকটা কি, আরেকটা হচ্ছে কিটোন। এই হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে খেয়াল করো আমরা আগের যেটা দিয়েছিলাম ওইটাতে শুধুমাত্র অ্যালডিহাইড পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোন দুইটাই পাচ্ছি, অ্যালডিহাইড কিটোন দুইটাই পাচ্ছি। তাহলে এই ধরনের যে কোনো বিক্রিয়ককে বিক্রিয়া করায় আমরা উৎপাদগুলা বলতে পারবো, মাঝখানে ধাপগুলা বলতে পারবো। যদি আমরা এখানে জিঙ্ক ব্যবহার না করতাম, এই জিঙ্ক যদি আমরা ব্যবহার না করতাম, তাহলে এই জিঙ্ক ব্যবহার না করলে এই অ্যালডিহাইড থেকে CH3 COOH উৎপন্ন হতো, জিঙ্ক ব্যবহার না করলে ইথানোয়িক অ্যাসিড, বা কিটোন থাকলে এটা থেকে অ্যাসিড উৎপাদন করা অত্যন্ত টাফ, বাট তারপরও এখান থেকে 2 মোল তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা সম্ভব যেত। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। পরে আসো, এখন আমরা এই যে যা কিছু দেখলাম এই সব কিছু যদি আমরা এক লাইনে বের করতে চাই তাহলে ট্রিক কিভাবে বের করব? এই যা কিছু দেখলাম এইগুলা তো আমাদের টোটাল বিক্রিয়া, এটা যদি রিটেনে আসে তাহলে এত বড় করব, বা রিটেনে যদি না আসে তাহলে আমরা কিভাবে করব? ধরো আমাদের কাছে এই জায়গাতে CH3 ডাবল বন্ড CH3 CH ডাবল বন্ড CH3 এই যৌগটা আছে। এই যৌগকে যদি আমরা ওজনীকরণ করি, O3 দিয়ে ওজনীকরণ করি, তাহলে কি কি উৎপাদ তৈরি হবে এইটাকে আমরা টোটাল বিক্রিয়া না করেই বলে দিতে পারবো। কিভাবে? টোটাল বিক্রিয়া না করে বলতে গেলে প্রথমে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ডের দিকে খেয়াল করতে হবে। খেয়াল করে এই বরাবর একটা দাগ টানবা, দুই ভাগে ভাগ করে ফেলবা। ভাগ করার পর এই কার্বনের নিচে একটা অক্সিজেন দিবা, এই কার্বনের নিচে একটা অক্সিজেন দিবা, দুইটা অক্সিজেন চলে গেল। ওজনের আরেকটা অক্সিজেন আছে না, ওইটাকে উপরে বসাবা। এবার বসাইলে কি হবে খেয়াল করো, আমরা যদি এই বরাবর একটা যৌগ গঠন করি আর এই বরাবর একটা যৌগ গঠন করি, দুইটা যৌগ পেয়ে যাচ্ছি। দেখো CH3 CHO এইটা পাচ্ছি, এখানে দেখো CH3 CHO পাচ্ছি। তার মানে এই যৌগকে ওজনীকরণ করলে ইথানল পাওয়া যায়, 2 মোল ইথানল পাওয়া যায়। তাহলে এই অক্সিজেনটা কই গেল ভাইয়া? এই অক্সিজেনটা ওই যে জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড গঠন করে। যদি আমরা জিঙ্ককে ব্যবহার না করি তাহলে এই অক্সিজেনটা জারণ করে, এই অক্সিজেনটা এসে জারণ করে তো আমাদের CH3 COOH গঠন করাবে, এই অক্সিজেনটা এসে CH3 COOH গঠন করাবে। কখন? যখন আমরা ওই জিঙ্ক অক্সাইড ব্যবহার করব না, যখন আমাদের জারণ ঘটবে, জার্মান অক্সিজেন এসে জারণ ঘটাবে। আর যদি জার্মান অক্সিজেন এসে জারণ না ঘটাই তাহলে এই স্টেপে থেমে যাবে। তাহলে বল আমাদের টোটাল বিক্রিয়া করা লাগলো, উৎপাদ বলার জন্য করা লাগলো না, আমরা জাস্ট একটা ধাপেই বলে দিতে পারলাম। সেম ভাবে যদি আমরা অন্য একটা বিক্রিয়ক নিই, যেমন ধরো CH3 C তারপরে CH3 ডাবল বন্ড CH2, এই জায়গার জন্য যদি আমি এখন বিক্রিয়া করাই তাহলে কি ঘটনা ঘটবে?
ওজনীকরণ করাইলে আবারও সেম আগের মতো, এই যে কার্বন এই কার্বনের উপর একটা অক্সিজেন দাও, এই যে কার্বন এই কার্বনের উপর একটা অক্সিজেন দাও, আরেকটা অক্সিজেন আমি আলাদাভাবে রেখে দিলাম। এই অক্সিজেনটা জিঙ্কের সাথে যে জিঙ্ক অক্সাইড গঠন করে, এই বরাবর যদি যৌগ গঠন করাই তাহলে CH3 CO CH3 এটা আসে, এই বরাবর যদি যৌগ গঠন করাই HCHO এটা আসে, HCHO এটা আসে। তাহলে খেয়াল করো, একটা আসলো CH3 CO CH3 আর একটা আসলো হচ্ছে HCHO, দুইটা, একটা আসলো CH3 CO CH3 আর একটা আসলো HCHO। এই যে দুইটা তৈরি করলাম, এটা দেখো আমি জাস্ট টেকনিক খাটায় তৈরি করছি, বুঝতে পারছো? তাহলে যে কোনো একটা যৌগের যদি ওজনীকরণ করে উৎপাদ কি হয় সেটা জিজ্ঞেস করে, আমরা তুড়ি মেরে এক লাইনে বলে দিতে পারবো। ওকে, এবার যেমন এইটা আসে তেমন ওজনীকরণ থেকে উল্টা জিনিসও আসে। উল্টা জিনিস মানে কি, আমাদের বলে দিবে যে ওজনীকরণ বিক্রিয়া করে দুইটা উৎপাদ পাওয়া গেছে, আসলে কাকে ওজনীকরণ করা হয়েছিল, নিচের কোনটিকে ওজনীকরণ করা হয়েছিল, অর্থাৎ রিভার্স ম্যাটেরিয়াল মানে কি, উল্টা বিক্রিয়া বা মাদার যৌগ খুঁজে বের করতে হবে, এতক্ষণ আমরা প্রোডাক্ট বের করছি, এখন আমরা মাদার যৌগ বের করব। ভাই যদি মাদার যৌগ বের করতে বলে কি করব? দেখো আমাদের ধরো ওজনীকরণে আমরা CH3CHO এবং CH3CO CH3 এই দুইটা উৎপাদ পাইছি, এই দুইটা উৎপাদ থেকে এখন আমাদের মাদার যৌগ খুঁজে বের করতে হবে। যদি খুঁজতে হয় তখন আমরা যেটা করব, এই উৎপাদ দুইটার অক্সিজেনের দিকে তাকাবো, অক্সিজেন যাকে পাবো তাকে ঠাস করে কেটে দিব, কাটার পরে খেয়াল করো অক্সিজেনকে কাটছি, এখন অক্সিজেনের পাশে যে কার্বন আছে সেই কার্বন নিলাম, ঠিক আছে? অক্সিজেন কাটছি, অক্সিজেনের পাশে যে কার্বন আছে সেই কার্বন নিলাম। এইবার খেয়াল করো এই কার্বন ডাবল বন্ড বানাইলাম, কি বানাইলাম? কার্বন ডাবল বন্ড বানাইলাম। বানানোর পরে এই কার্বনের দেখো এক হাতে CH3 আছে, আরেক হাতে CH3 আছে। এই কার্বনের দেখো এক হাতে হাইড্রোজেন আছে, আরেক হাতে CH3 আছে। এখন যদি তুমি অ্যাডজাস্ট করো CH3 CH ডাবল বন্ড C CH3 বন্ড CH3, এই যে যৌগ গঠন করলাম, এই যৌগ থেকে আমরা বুঝতে পারছি মাদার যৌগ কোনটা হবে। তাহলে এই দুইটা যদি উৎপাদ হয় তাহলে এইটাকে ওজনীকরণ করে তারপরে এই উৎপাদ দুইটা পাওয়া গেছিল, এই দুইটা যদি উৎপাদ হয় তাহলে এইটাকে ওজনীকরণ করে তারপরে এটা পাওয়া গেছিল। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি? এইভাবে রিভার্স মেথডে তুমি ক্যালকুলেশন করতে পারবা। তাহলে রিভার্স মেথডটা কি আবার বলি, প্রথমে অক্সিজেন দুইটা কেটে দিবা, তারপরে অক্সিজেনের পাশে যে কার্বনটা আছে সেই কার্বন দুইটা বসাবা, তাকে ডাবল বন্ড দিবা, এরপর বাকি হাত ফিল করে দিবা, করলেই তুমি মাদার যৌগ পেয়ে যাবা। ওকে, এবার খেয়াল করো, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে, বলছে জৈব যৌগে কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ভাইয়া কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য আমরা এই খেয়াল করো, কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য আমরা একটু আগেই দেখছি আমরা ওজনীকরণ করছি। এই যে ওজনীকরণ করছি, এই ওজনীকরণকে আমরা ওজোনালাইসিস বলবো, যেটা আমরা এ নম্বরে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার করতে পারছি। এরপরে আসে হচ্ছে আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটা হচ্ছে মার্কোনিকভ প্রস্তুতি বা অ্যালকিন প্রস্তুতিতে মার্কোনিকভের নিয়ম। তো এখন আমরা মার্কোনিকভ দেখব। মার্কোনিকভটা কি এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। ভাই মার্কোনিকভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, সব জায়গায় তোমার কাজে লাগবে, মার্কোনিকভ ভালো করে শেখা লাগবে। মার্কোনিকভ সবসময় মাথায় রাখবা, অপ্রতিসম অ্যালকিন, খেয়াল রাখবা অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারকের ক্ষেত্রে খাটে, অপ্রতিসম বিকারক, এই দুইটার ক্ষেত্রে আমাদের মার্কোনিকভ খাটে। ভাই অপ্রতিসম অ্যালকিন মানে কি? খেয়াল করো, আমরা যদি কখনো এরকম কোনো অ্যালকিন নিই CH3 CH ডাবল বন্ড CH2, এই অ্যালকিনকে বলে হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। কেমন? এই যে কার্বন ডাবল বন্ড আছে না, এই বরাবর তুমি যদি ভাঙো, এই বরাবর ভাঙলে খেয়াল করবা এদিকে একটা পার্ট পাওয়া যায়, এদিকে একটা পার্ট পাওয়া যায়, দুইটা পার্ট। এই যে দুইটা পার্ট পাওয়া যায়, দেখো এইটার সাথে এটার কোনো মিল আছে? মিল নাই। যদি মিল না থাকে, এটা একটা কার্বন ডাবল বন্ড মানে অ্যালকিন, মিল না থাকলে এটাকে বলে অপ্রতিসম অ্যালকিন। তুমি যদি এরকম কোনো অ্যালকিন নাও CH2 ডাবল বন্ড CH2, এরপরে এটাকে মাঝখান দিয়ে ভাঙলে দেখবা এই দিকের সাথে এই দিকের হুবহু মিল আছে। ভাইয়া যদি দুই দিকের হুবহু মিল থাকে তাহলে এটাকে বলে প্রতিসম অ্যালকিন। এটাকে কি বলে? এইটাকে বলে প্রতিসম অ্যালকিন।
তাহলে এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন আর এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। পার্থক্য বুঝতে পারছো? এই অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়াতে আমরা মার্কনিকভ খাটাতে পারবো। অপ্রতিসম অ্যালকিনের সাথে আমাদের বিকারক নিতে হবে, মানে যে বিক্রিয়ায় আক্রমণ করবে তাকেও নিতে হবে অপ্রতিসম। ভাইয়া অপ্রতিসম বলতে কি বুঝাচ্ছি খেয়াল করো, হাইড্রোজেনের আকার অনেক ছোট, ব্রোমিনের আকার অনেক বড়, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক আরো আছে, যেমন ধরো আমরা অপ্রতিসম বিকারক হিসেবে আরো কাকে কাকে নিতে পারি, যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড নিতে পারি, হাইড্রোজেন ব্রোমাইড নিতে পারি, HOBr নিতে পারি, তারপরে দেখো HOCl নিতে পারি, এগুলা সব অপ্রতিসম বিকারক। এছাড়াও সালফিউরিক অ্যাসিড নিতে পারি, সোডিয়াম বাইসালফেট নিতে পারি, ঠিক আছে, পটাশিয়াম বাইসালফেট নিতে পারি, এগুলা সব অপ্রতিসম বিকারক। এগুলার বিক্রিয়ায় তোমার মার্কনিকভ খাটবে। এখন প্রশ্ন হচ্ছে মার্কনিকভ যদি খাটে, মার্কনিকভের নিয়মটা কি? নিয়মটা তো আরো সিম্পল। নিয়মটা হচ্ছে ভাইয়া মাথায় রাখবা, এভাবে মাথায় রাখবা, তেলা মাথায় তেল দেয়া, তেলা মাথায় তেল দেওয়া, মানে যার বেশি আছে তাকে আরো দাও, যার বেশি আছে, যার বেশি আছে তাকে আরো দাও। এটাই তো তেলা মাথায় তেল দেয়া। আগে কি করছিলাম? আগে করছিলাম গরিবকে গরিব বানাও, মানে সাইজ এফে কি করছিলাম, যার কাছে কম আছে তার থেকে টেনে বের করে নিয়েছিলাম। বুঝতে পারছো? শুধু মানুষই স্বার্থপর না, রাসায়নিক বিক্রিয়াও এরকম, যার বেশি আছে তাকে আরো বেশি দাও, তাকে আরো বেশি দাও, আর যার নাই তার ওখান থেকে টেনে বের করে নাও। মানে কি, মানুষের মতো রাসায়নিক বিক্রিয়াগুলো স্বার্থপর, স্বার্থপরের মতো এই যে বলছে তেলা মাথায় তেল দাও, গরিবকে গরিব বানাও, সেম জিনিস। দেখো এবার যার বেশি আছে বলতে কি বুঝাচ্ছি, আমরা বিক্রিয়া করতে গেলে বুঝবো। খেয়াল করো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, CH2 CH3, খেয়াল করো CH3, তারপরে CH ডাবল বন্ড CH2, এইটার সাথে আমরা যদি হাইড্রোজেন ব্রোমাইড এইটা যোগ করি, তখন এই ডাবল বন্ড না ভেঙে যাবে। ডাবল বন্ড ভেঙে যে এই ডাবল বন্ড ভেঙে যে এদিকে একটা হাত এদিকে একটা হাত, দুইটা হাত খুলে যাবে। দুইটা হাত খোলার পরে এই জায়গা থেকে হাইড্রোজেন এবং ব্রোমিন এসে এখানে বসবে। এই হাইড্রোজেন ব্রোমিনের ভিতরে হাইড্রোজেন প্লাস ব্রোমিন হচ্ছে মাইনাস। মাথায় রাখবো, হাইড্রোজেন প্লাস ব্রোমিন হচ্ছে মাইনাস। তো এখানে আমাদের খেয়াল করতে হবে, এই যে দুইটা হাত, দুইটা হাতের ভিতরে কার কাছে হাইড্রোজেন বেশি আছে। যার কাছে হাইড্রোজেন বেশি আছে তার কাছে হাইড্রোজেন প্লাস আয়ন বা প্লাস আয়ন যে বসবে। যার কাছে হাইড্রোজেন বেশি আছে তার কাছে প্লাস আয়ন যে বসবে। অর্থাৎ যার কাছে হাইড্রোজেন বেশি আছে, যার বেশি, যার কি বেশি, যার কি বেশি, যার হাইড্রোজেন বেশি তাকে আরো দাও, তাকে আরো কি দাও, তাকে আরো প্লাস আয়ন দাও। এটা মাথায় রাখবা, যার হাইড্রোজেন বেশি তাকে আরো প্লাস আয়ন দাও। তার মানে এখানে হাইড্রোজেন বেশি আছে, এই জায়গায় হাইড্রোজেন এসে বসবে, যার কাছে কম তার কাছে ব্রোমিন এসে বসবে। এইটাই হচ্ছে আমার মার্কনিকভ নীতি, এটাই হচ্ছে আমার কি মার্কনিকভ নীতি। তাহলে মার্কনিকভ নীতি অনুসারে আমি যদি এখন বেসিক বিক্রিয়া করাই, যেমন ধরো CH3, দেখো বেসিক বিক্রিয়া CH3 CH2 CH ডাবল বন্ড ধরে নাও CH2, এটা ধরে নিলাম। এর সাথে আমি নিলাম হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, ওখানে হাইড্রোজেন ব্রোমাইড নিয়েছিলাম আগের পেজে হাইড্রোজেন ব্রোমাইড নিয়েছিলাম। আচ্ছা এখন হাইড্রোজেন ব্রোমাইড না নিয়ে আর অন্য কিছু নিই। আচ্ছা HOCl নিই, এটা নিই। এইটার বিক্রিয়ায় কি কি তৈরি হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এইটার বিক্রিয়ায় যখন তৈরি করব আমরা, একটু দেখলেই বুঝবা। এখানে আমার এই যে ডাবল বন্ড ভাঙবে, ভাঙার পরে হাইড্রোজেন বেশি আছে কোথায়, এই সাইডে, যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে প্লাস যাবে। এই দুইটার ভিতরে যদি খেয়াল করো OH আছে, OH হচ্ছে সবসময় মাইনাস, তাহলে অটোমেটিক ক্লোরিন কি হয়ে যাবে, ক্লোরিন প্লাস। বা ক্লোরিন যদি প্লাস হয় ক্লোরিন এখানে এসে বসবে। এখানে এসে বসলে খেয়াল করো CH3 CH2, তারপর হচ্ছে CH বন্ড CH2, এই জায়গাতে যেখানে আমার হাইড্রোজেন বেশি ওখানে প্লাস আয়ন মানে ক্লোরিন যে বসবে, যেখানে হাইড্রোজেন কম ওখানে মাইনাস আয়ন মানে OH যে বসবে। এইটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ। এই প্রধান উৎপাদ কত পার্সেন্ট জানো? প্রধান উৎপাদ হচ্ছে 90% ক্ষেত্রে এটাই তৈরি করে। তাহলে এর অপোজিটটাও আছে, অপোজিটটা কত, মাত্র 10% তৈরি হয়। অপোজিটটা কত, মাত্র 10% তৈরি হয়। যেখানে হাইড্রোজেন কম যেখানে আছে সেখানে প্লাসটা বসে। তাহলে দেখো আমরা হাইড্রোজেন কম যেখানে আছে সেখানে প্লাসটা বসাবো, হাইড্রোজেন কম আছে ওখানে প্লাস মানে ক্লোরিন বসানো, আর হাইড্রোজেন বেশি যেখানে আছে সেখানে OH বসানো। মানে সবসময় কি
তেলা মাথায় তেল সবাই দেয়? দেয় না। সমাজে এরকম 10% পিপুল আছে যারা ভালো, যারা হচ্ছে তেলা মাথায় তেল না দিয়ে আসল ঘটনা কি সেটা বোঝার চেষ্টা করে। সো এরা হচ্ছে সেই 10% পিপুল, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের মার্কোনিকভের নীতি, যেটা এভাবে ওয়ার্কআউট করে। আমরা মার্কোনিকভের নীতি যদি বুঝি, এরপরে আমাদের এন্টি মার্কোনিকভের নীতি বুঝতে হবে। এন্টি মার্কোনিকভের নীতি খেয়াল করো। এন্টি মার্কোনিকভের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, এন্টি মার্কোনিকভের ক্ষেত্রে এন্টি মার্কোনিকভ যেটা আছে, এন্টি মার্কোনিকভ মানে মার্কোনিকভের ঠিক বিপরীতটা ঘটবে। এই এন্টি মার্কোনিকভ ঘটার জন্য জৈব পারক্সাইড বিক্রিয়ক নেওয়া লাগবে, ROOR, জৈব পারক্সাইড, এই বিক্রিয়ক নেওয়া লাগবে, তখনই আমাদের এন্টি মার্কোনিকভ ঘটবে। জৈব পারক্সাইড, ভাইয়া জৈব পারক্সাইড নিলেই আমরা এন্টি মার্কোনিকভ ঘটাইতে পারবো। খেয়াল করো, জৈব পারক্সাইড নিয়ে যদি ঘটাইতে যাই, তাহলে আমরা এখানে ধরো CH3 আমরা নিলাম, তারপরে CH2 নিলাম, তারপরে CH ডাবল বন্ড CH2 নিলাম। তাহলে দেখো এটা একটা অপ্রতিসম বিকারক। এর সাথে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া ঘটাই, এই বিক্রিয়া ঘটানোর সময় আমরা যদি এখানে ROOR নিই, মানে যেটা হচ্ছে জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড নিলে আমাদের বেসিক্যালি ঘটনা কি ঘটার কথা ছিল, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন যাবে, তাই না? প্লাস আয়ন যাবে, ডেল প্লাস আর ব্রোমিন মাইনাস। তাহলে হাইড্রোজেন বেশি থাকলে প্লাস আয়ন যাবে, এইটা আমাদের নর্মাল হওয়ার কথা ছিল। এইটা আমাদের কত পার্সেন্ট হওয়ার কথা ছিল? 90%। এখন যেটা ঘটবে যে হাইড্রোজেন বেশি যেখানে আছে সেখানে প্লাস আয়ন যাবে, এইটার প্রধান উৎপাদ হবে না। এইটা এখন আমাদের যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেন যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিন যাবে। এইটা এখন মেজর উৎপাদ না হয়ে মাইনর হয়ে যাবে। এটা কত? এটা হয়ে যাবে 1%। এটা 1% হয়ে যাবে, মাইনর উৎপাদ হয়ে যাবে। তাহলে মেজর উৎপাদ কি হবে? উল্টা যেটা ছিল, যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে মাইনাস যাবে, যেটা ওইটা। তাহলে মাইনাস যাবে কোনটা? CH3, CH2, CH, যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে যাবে ব্রোমিন, যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে যাবে হাইড্রোজেন। এটা ছিল আমার মাইনর। এই মাইনরটা এখন আমাদের 99% হয়ে যাবে শুধুমাত্র জৈব পারক্সাইডের উপস্থিতিতে। এই যে জৈব পারক্সাইডের উপস্থিতিতে উল্টা ঘটনা ঘটলো, এটাকে বলবো আমরা এন্টি মার্কোনিকভ। এন্টি মার্কোনিকভ তখনই ঘটবে যখন ROR থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, জৈব পারক্সাইড ছাড়াও দেখা গেছে এন্টি মার্কোনিকভ সবসময় শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই ঘটে, অন্য কোনো কেসে তোমার এই এন্টি মার্কোনিকভ দেখা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড যেখানে থাকে ওখানেই এন্টি মার্কোনিকভটা ঘটে। এই জন্য আমরা এন্টি মার্কোনিকভ দেখাইতে গেলে হাইড্রোজেন ব্রোমাইডটা মাস্ট নিব, বুঝতে পারছো? হাইড্রোজেন ব্রোমাইড ছাড়া এন্টি মার্কোনিকভ তেমন একটা দেখা যায় না। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, এবার আসো আমাদের পরবর্তীতে আসে হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। ভাইয়া অসম্পৃক্ততা পরীক্ষা মানে কি? অসম্পৃক্ততা মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন যেটা আছে, এই ধরনের ত্রিবন্ধনগুলোকে পরীক্ষা করতে পারবো কিভাবে? এইটা পরীক্ষা করার জন্য আমরা দুই ধরনের জিনিস নিব, একটা হচ্ছে বেয়ার দ্রবণ আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ। বেয়ার দ্রবণ মানে হচ্ছে KMnO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ, এইটাকে বলে বেয়ার দ্রবণ। KMnO4 এইটা বেগুনি বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? KMnO4 এর বেসিক বর্ণ হচ্ছে, নিজস্ব বর্ণ হচ্ছে বেগুনি। বেগুনি নাকি গোলাপি? KMnO4 এর বেসিক বর্ণ হচ্ছে গোলাপি সম্ভবত। বেয়ার দ্রবণে KMnO4 এর বেসিক বর্ণ কি? গোলাপি। একটু দাঁড়াও, বুঝলা গেছি গা। KMnO4, হ্যাঁ, বেয়ার দ্রবণ, ব্রোমিন দ্রবণ। বেয়ার দ্রবণের বেসিক বর্ণ হচ্ছে গোলাপি, গোলাপি, বেগুনি না, গোলাপি। এজন্য বলি গোলাপি, পিঙ্ক, পিঙ্ক, গোলাপি। এই KMnO4 এর বেসিক বর্ণ হচ্ছে গোলাপি। এখন খেয়াল করো, এই দুইটা বিক্রিয়া করে আমাদের জায়মান অক্সিজেন তৈরি করে। যেই জায়মান অক্সিজেন আমাদের যৌগ গঠনের সময় গ্লাইকল দেয়, OH দেয়, গ্লাইকল দেয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটা CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন নিই, CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন নিই, এই ইথিলিন খেয়াল করো, এই ইথিলিন এর সাথে যদি আমরা এখন KMnO4 এইটার বিক্রিয়া ঘটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে এখান থেকে জায়মান অক্সিজেন এসে এখানে এসে বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়া ঘটায় এই ডাবল বন্ড ভেঙে ফেলবে, ভেঙে ফেলে এই হাতে একটা OH বসাবে, এই হাতে একটা OH বসাবে।
এই দুইটা OH ঘটায় নতুন যৌগের নাম হবে ইথিলিন গ্লাইকল। কি নাম হবে? ইথিলিন গ্লাইকল। এই যে দুইটা নতুন যৌগের নাম করলো ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকল ঘটনা যেটা ঘটাবে, KMnO4 এর বর্ণ ছিল গোলাপি, এই গোলাপি বর্ণ এই জায়গায় এসে বর্ণহীন হয়ে যাবে। গোলাপি বর্ণ এই জায়গায় এসে বর্ণহীন হয়ে যাবে। এই বর্ণহীন হয়ে যাওয়া দেখে আমরা বুঝতে পারবো যে এইটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। এই সেম বিক্রিয়া কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রেও দিবে। আমরা যদি এখানে ইথিলিন না নিয়ে অন্য কোনো যৌগ নিই, যেমন হচ্ছে প্রোপিন নিই, CH3CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি সেম বিক্রিয়া ঘটায়, জায়মান অক্সিজেন দিয়ে আমরা এখানে উপরে KMnO4 নিলাম, নিচে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এইটা বিক্রিয়া ঘটায়ও দেখো আমাদের সেম CH3CH বন্ড CH2, নিচে OH, এইটাকে বলে প্রোপিলিন গ্লাইকল। তো যেই দুইটা কার্বনে ডাবল বন্ড ছিল, ওই দুইটা কার্বনে দুইটা OH বসে যাবে যখনই আমি বেয়ার দ্রবণের বিক্রিয়া করাবো। মনে থাকবে? ওকে, এবার দেখো বেয়ার দ্রবণের অসম্পৃক্ততা পরীক্ষার পর আমরা এখানে আমরা কি দেখছি? এখানে এইটা আমরা ব্রোমিন দ্রবণ দেখি, এটা আমরা বেয়ার দ্রবণ করছি, বাট এইটা ছিল আমাদের ব্রোমিন দ্রবণ, আর এখানে আমাদের বেয়ার দ্রবণ লেখা, এইটা আমাদের নিচ্ছে এখন ব্রোমিন দ্রবণ। উল্টাই ফেলছি, সরি উল্টাই ফেলছি। তো দেখো ব্রোমিন দ্রবণ জিনিসটা কি? ব্রোমিন দ্রবণ হচ্ছে কার্বন কার্বন এই যে ডাবল বন্ড আছে না, এখানে আমাদের একটা ব্রোমিন দ্রবণ নিতে হবে, যেটাকে আমরা দ্রাবক হিসেবে CCl4 দ্রাবকের ভিতর নিব। CCl4 দ্রাবকের ভিতরে আমরা ব্রোমিন দ্রবণ নিব। এই ব্রোমিনের নিজস্ব বর্ণ আছে, নিজস্ব বর্ণ হচ্ছে লাল। এখন যেটা হবে, ব্রোমিন যেই নিজস্ব সমযোজী বন্ধন আছে, এটা ভেঙে যে এই জায়গার যেই ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডকে ভেঙে ফেলে এখানে একটা ব্রোমিন বসবে আর এখানে একটা ব্রোমিন বসবে। এইটাকে দুইটা ব্রোমিন বসার পরে তৈরি করবে হচ্ছে ডাইব্রোমোইথেন। কি তৈরি করবে? ডাইব্রোমোইথেন। এই যে এখানে ডাইব্রোমোইথেন তৈরি করলো না ভাইয়া, এই ডাইব্রোমোইথেন তৈরি করার পরে এই ব্রোমিনের লাল বর্ণের যেই দ্রবণটা ছিল, এই দ্রবণকে বর্ণহীন বানাই ফেলবে। এই বর্ণের দ্রবণকে বর্ণহীন বানাই ফেলার মাধ্যমে আমরা এখানে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন দ্বিবন্ধনকে শনাক্তকরণ করতে পারবো। দ্যাটস ইট। এইটুকু মাথায় রাখলে আমাদের হচ্ছে। তো একটা হচ্ছে বেয়ার দ্রবণ গেল, আরেকটা হচ্ছে ব্রোমিন দ্রবণ গেল। মাথায় রাখবা, ব্রোমিন দ্রবণে ব্রোমিনের বর্ণ ছিল লাল এবং এখানে বর্ণহীন হয়েছে, আর বেয়ার দ্রবণে বেয়ারের বর্ণ ছিল গোলাপি। ওকে, এবার বলছে দেখো প্রোপিন এবং বেয়ার বিকারকের মাধ্যমে বিক্রিয়ায় কি তৈরি হয়? বেয়ার বিকারকে আমরা জানি যে গ্লাইকল তৈরি করে, তাহলে এইটা প্রোপিন থেকে প্রোপিলিন গ্লাইকল তৈরি হবে। একটু আগে দেখছি, এটা দেখো GST 22-23 আসছে। পরে বলছে দেখো প্রোপিন বেয়ার দ্রবণে কি উৎপন্ন করে? তো যেটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল, খেয়াল করো CH3CHOH তারপরে CH2OH, এইটাকে আমরা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন বলতে পারবো। যেটা আমার প্রোপিলিন গ্লাইকল, ওটাকে প্রোপেন 1,2 ডাইঅল বলা যায়। কারণ কি? দুইটা অল না, অ্যালকোহল না, এটা অ্যালকোহল, যেহেতু দুইটা অ্যালকোহল এই জন্য ডাইঅল, তাহলে কত 1,2 ডাইঅল বলা যায়। তাহলে যেটা প্রোপিলিন গ্লাইকল, ওটাকে প্রোপেন 1,2 ডাইঅলও বলা যায়। ওকে, এরপর আসো আমরা পরবর্তীতে অ্যালকাইন এবং হাগেল তত্ত্ব পড়বো, বাট অ্যালকাইন ও হাগেল তত্ত্ব আমরা পরবর্তী ক্লাসে পড়বো, আজকে ক্লাসে আর না। আজকে ক্লাসে আমরা এই পর্যন্তই দেখতেছি। তো পরবর্তী আমরা চতুর্থ পার্টে অ্যালকাইন হাগেল তত্ত্ব থেকে শুরু করে বাকি পার্ট পড়বো। বাকি আমাদের যে অংশগুলো আছে ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার পার্ট একটা, এগুলা খুব দ্রুত শেষ হয়ে যাবে, প্যারা নাই। সো পরের দুইটা ক্লাস আমরা 1.5-3 ঘন্টা যদি করি তাহলে আমাদের A to Z ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করছি এই পর্যন্ত তুমি মনোযোগ দিয়ে করবা, ভালো করে বুঝবা সবকিছু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।